তা আমি এনডিসিতে পড়া যে ডিসক্রিমিনেশনটা মনে হইতো যে আমি সবার সাথে রিলেট করতে পারতেছি না, যেই ছেলেটা একদম, আমি কিন্তু ঢাকায় মিরপুর, মানে যারা নটর ডেমে বিশেষ করে চান্স পায় নাই তাদেরকে কিছু স্টোরি জানানো দরকার। সেটা হচ্ছে যে ভাই নটর ডেমে চান্স পায় নাই, ওয়েল আই হ্যাভ আ স্টোরি 100%। আমি এটা চাই যে তুমিও যেন একদিন বলতে পারো যে ভাই তুমি নটর ডেমের চান্স হয় নাই, ড্যাম আই হ্যাভ আ স্টোরি, বসো তোমার গল্পটা বলে। তুমি যদি একটা বেসিক কোনো কলেজে থাকো অথবা কোনো গভর্নমেন্ট কলেজে থাকো, এই ক্ষেত্রে ভাই প্যারা নিও না। তোমার যদি মনে হয় এই টিচারের ক্লাস পছন্দ না, তাহলে ক্লাসে যাইও না। প্রয়োজন আঙ্কেলকে এই পডকাস্টটা দিয়ে বলো যে বাবা এখানে দুইটা ভাইয়া কথা বলতেছে, এই ফ্রেমের কিছুটা হইলেও ওয়েট আছে, একজন বুয়েটের একজন মেডিকেলে আছে। কলেজ ডাজন্ট ম্যাটার। কলেজ ডাজন্ট ম্যাটার। তুমি এনডিসিতে পড়ো কি পড়ো না, তুমি হলিক্রসে বা ভিকারুনিসে পড়ো। সেকেন্ড টাইম আর কেন, মানে আমি সেকেন্ড টাইম আর না, তুই আমি শুনছি তুই সেকেন্ড টাইম দিছস। সেটা হ্যাঁ সত্যি কথা। অবভিয়াসলি তুই বললে যে এনডিসি ডিডন্ট ইভেন ম্যাটার, যাই আসে নাই। সো মেডিকেল ভর্তি পরীক্ষা দিলি, কি তোর এক্সপিরিয়েন্স ছিল বল? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এডেড পডকাস্ট। একদম রিসেন্টলি নটর ডেম কলেজ, হলিক্রস, সেন্ট জোসেফ এগুলোর ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। মেজরিটি পাবলিকই কিন্তু এইসব জায়গায় চান্স পায় না। তো আজকে আমাদের সাথে যে আছে উনি হচ্ছে বায়োলজি রেঞ্জার্সের ফাউন্ডার এবং এডেড গ্রুপের বায়োলজি গাইডলাইন পার্টনার ইসমাম ভাইয়া, বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছেন আর কি। তো ভাইয়ের হিস্ট্রি যেটা দেখা যায় যে ভাই কিন্তু নটর ডেম কলেজের ছিল না। তো সবার একটা বেসিক আইডিয়া থাকে যে নটর ডেমে চান্স না পাইলে মনে হয় মেডিকেলে হয়তো চান্স পাবো, বাট অ্যাটলিস্ট টপ মেডিকেলগুলো হয়তো সম্ভব না। এটা একটা ন্যারেটিভ প্রচলিত আছে, অ্যান্ড দিস ইজ হাউ নটর ডেম মার্কেটেড ইটসেলফ, বা অ্যাটলিস্ট মানুষজন যেভাবে এটাকে বলে। তো আজকের পুরা পডকাস্টের মেইন থিম লাইন এইটাই থাকবে, ইসমাম ভাইয়া নটর ডেমে চান্স পাওয়া বা নটর ডেমে আদৌ পরীক্ষা দিছে কিনা, তার আইডিওলজিটা কী ছিল, এখানে না থাকার কারণে একটা এইচএসসির স্টুডেন্ট তার একাডেমিক লাইফ, অ্যাডমিশন লাইফে কোন কোন ধরনের প্রবলেম ফেস করে, ওভারঅল একটা গাইডলাইন আমরা ইনশাল্লাহ আজকে এই পডকাস্টটা থেকে পাবো। তো ফার্স্ট একটা কোশ্চেন ভাই, যে তোর মানে আমার বন্ধু আর কি, লাইক তোর স্কুল লাইফ কোনটা ছিল, স্কুল লাইফের পরে কি এমন ডিসিশন আসলো, তুই কি নটর ডেমে ফর্ম তুলছিলি নাকি চান্স পাস নাই নাকি বসতি নাই, হোয়াট ওয়াজ দ্য থিং আর কি? আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। কাহিনী হচ্ছে আমার স্কুল ছিল পুলিশ লাইন। ফরিদপুরের বেস্ট স্কুল হচ্ছে জেলা স্কুল, আমার স্কুলটা হচ্ছে সেকেন্ড বেস্ট। তো আমি একদম ফার্স্ট যেই পজিশনের স্কুল থেকে আমি আসি নাই। তো পুলিশ লাইন থেকে পাস করার পরে যখন এসএসসি দিলাম, তো আই ওয়াজ কোয়াইট ভেরি কমফোর্টেবল, মানে কনফিডেন্ট অ্যারাউন্ড যে আমার খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো রেজাল্ট মোটামুটি ভালোই পরীক্ষা দিছি, কোনো সমস্যা নাই। তো এখন কাহিনী হচ্ছে এরপরে আমি আসলে ডিসিশন নিলাম যে আমি আসলে লাইফে কি হইতে চাই। অ্যান্ড এই সময় আসলে আমাদের টোটাল সমাজ ব্যবস্থাটা বল বা সব কিছুই বলে, এডুকেশন সিস্টেম বলে যে ভালো একটা কলেজ লাগবে, ভালো কলেজ লাগবে, এনডিসি লাগবে, হলিক্রস, ভিকারুনিস, যেই হোক না কিসের জন্য। কিন্তু আমার কাছে জিনিসটা মনে হয়েছে আমি যদি বাসায় থেকে নিজের বেস্ট আউটপুটটা দিতে পারি। অ্যান্ড মাইন্ড ইট, তখন বললাম আমাদের অনলাইন ছিল না, টোটালটা অফলাইন ভাই। তো এখন আমি চিন্তা করলাম আমি আমার বেস্টটা যদি দিতে পারি, অ্যান্ড আমি বাসায় বসে নিজের রুমে আলাদাভাবে পড়ে থাকতে অভ্যস্ত, মানে ছোটোবেলা থেকে এভাবেই পড়ে আসতেছি। সো যারা একটু হোমসিক বেশি, যারা আসলে এই জায়গাটা থেকে বের হইতে পারে না, আমি মনে করছি আমি তাদের মধ্যে একজন, এবং দ্যাটস ওয়াই আমি নটর ডেমের কোনো ফর্মও তুলে নাই, নটর ডেমের ফর্ম কিছুই তুলি নাই, অ্যান্ড আলটিমেটলি আলহামদুলিল্লাহ তো রেজাল্ট তো ভালো। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি তোর বাসা থেকে বা পারিপার্শ্বিক কোনো চাপ আর ছিল যে এই তমুক তো নটর ডেমে যাচ্ছে? বিকজ অ্যাজ পার আই গেস তোর স্কুল থেকে অনেকেই হয়তো নটর ডেমে গেছে বা অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষা দিচ্ছে, এরকম কোনো প্রেশার? এরকম আব্বু বলছিল, মানে পাপা বলছিল যে নটর ডেমে দিবা না কিনা, নটর ডেমে দিবা কিনা। তো আমি বলছি যে না, আমি দিব না। ইভেন এর পিছনে অনেক কাহিনীও আছে। কাহিনী হইতেছে আমার অনেক রিলেটিভ নটর ডেম থেকে পাস করছে, বইয়ের থেকে বের হয়ে গেছে, অলরেডি ঢাকা মেডিকেল ছিল। তো পাপা বলছিল আমাকে, বাট আমি রিফিউজ করছি আর কি। সো মানে প্রেশার বলে কিছু ছিল না, জাস্ট নাইস। এইখানে কিন্তু অনেক স্টুডেন্টরা ভোগে আর কি, যে অনেকে এই জিনিসটা কিন্তু ফিল করে ভিতর থেকে যে বাসায় থেকে পরীক্ষা দিই কিংবা মানে এইচএসসিটা কাটাই, বাসার কলেজেই থাকি, এমনটা হয়ে ওঠে না। সবার ক্ষেত্রে একটা প্রেশার ব্যাপার থেকে। তার মানে নটর ডেমে কে চান্স পাইছে না পাইছে এটাতে তোর খুব একটা হেডেক ছিল না? এটা টোটালি ছিল না। ইভেন মানে নটর ডেমে যারা চান্স, আমি তো ফর্মই তুলি নাই, যারা পরীক্ষা দিয়েও চান্স পায় নাই, তারাও এখন ভালো, আমারই ফ্রেন্ড, আমারই মেডিকেলে আছে, ডিএমসিতে আছে কিছু, বুয়েটে গেছে কিছু। আমার কাছে মনে হয় কি তুই মেবি তখন তো অনলাইন ছিল না, অফকোর্স পুরোটা অফলাইন। তো অফলাইনের যে মার্কেটিং শিকলটা এই বা এই যে লাইক তোর সার্কেলটা, এটার বাইরে পড়ছিলি।
এই কারণে হয়তো তুই নটর ডেম নিয়ে যে হাইপটা তৈরি করা Exactly. হয়, কৃত্রিম হাইপ, এটা Exactly. পুরোপুরি আর্টিফিশিয়াল হাইপ। Exactly. অবভিয়াসলি টিচাররা খুব জোস পড়ায়, এরা অনেক কলেজে জোস টিচার আছেন, নটর ডেমে কিছু 100%. এক্সট্রা অ্যাডভান্টেজ থাকতে পারে, ভালো ভালো অবশ্যই আছে। স্টুডেন্ট যায়, অবভিয়াসলি আছে। Obviously, yes. বাট ঢাকা শহরে যদি কেউ আসে এবং সে যদি বলে যে ভাই আমি নটর ডেমে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রেশার পাই নাই, দ্যাট উড বি অ্যাবসার্ড, এটা আচ্ছা। বিলিভেবল না আর কি। True. আমার কাছে মনে হয় যে তোর সময় যদি অনলাইন থাকতো তুই কিছুটা হইলেও পিয়ার প্রেশার পাইতি। 100% এখানে কথা আছে, সেটা হচ্ছে মানে আমি টোটাল যেই সার্কেলটা ছিল না তুই হ্যাঁ। যেটা বললি, আমি এটার বাইরে ছিলাম, আমি টোটালি একদম একলা, মানে আমি প্রিপারেশন মানে তোর কেউ রিচ করতে পারে না। রিচ করে না, আর কে নটর ডেমে গেছে না গেছে আই ডোন্ট কেয়ার, এরকম দেখ, যে গেছে আলটিমেটলি হ্যাঁ। মানে যে যায় নাই, মানে আমি হ্যাঁ। আসলে চিন্তার মধ্যেই নেই, আমার ঢুকে গেছি যে আমার এসএসসি কমপ্লিট হয়েছে, আমি গ্যাপ নিছি, আমি এরপরে কলেজ প্রিপারেশন শুরু করব। হ্যাঁ। আচ্ছা, তারপর কলেজ কোনটা ছিল? কলেজ গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ। আচ্ছা, বেসিক্যালি আমি কিন্তু সব ইনফরমেশন জানি আর কি, তোমাদের জন্য বাইর করতেছি। এখন এখানে একটা কথা আছে, তোদের কলেজ সম্পর্কে আমি যতটুকু জানি যথেষ্ট ভালো কলেজ। হ্যাঁ, ফরিদপুর টপ 1 বেস্ট কলেজ। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টপ। সো তোর সাজেশন কি থাকবে? মনে কর তোর কলেজে তো মোটামুটি ফ্যাসিলিটিস ছিল, টিচার ছিল, যে মনে করে এই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না, তো এর ক্ষেত্রে ধরে নে, মনে কর দুইটা কনটেক্সটে আসবো, এখন তো অনলাইন, এখন কলেজের টিচারদের খুব একটা যায় আসতেছে না, সত্য কথা, সে পড়তে পারে, বাট যখন অফলাইন ছিল ওই ক্ষেত্রে এমন একটা গ্রামের ছেলে মনে কর যার বাসার পাশে বুয়েট মেডিকেল ঢাবি, এগুলোর নামই শোনা যায় না, এই ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কাহিনী আছে। আমি যখন হাফ ইয়ারলিতে প্রায় সপ্তাহে প্রতিদিন কলেজ যেতেছি, কারণ কলেজ টিচাররা বলতেছে কলেজে না আসলে চান্স মিস হবে, ভালো রেজাল্ট করা সম্ভব না। কলেজের হঠাৎ করে যায় দেখি হচ্ছে 3 জন টিচার ফিজিক্স ধরছে ভাই, একজনের ভেক্টর শেষ, একজন গতিবিদ্যা শেষ, 1 মাসের মধ্যে বলবিদ্যা 3টা শেষ, আমার মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, এন্ড হাফ ইয়ারলিতে আমার রেজাল্ট একটা ডিভাস্টেটিং পর্যায়ে চলে গেছিল। দ্যাটস আমি হাফ ইয়ারলি। আচ্ছা, হাফ ইয়ারলি মানে কি ফার্স্ট ইয়ার ফাইনাল নাকি? না, ফার্স্ট ইয়ার ফাইনালের আগে। আগে, আচ্ছা, দ্যাটস অ্যানাদার এক্সাম। আচ্ছা, এটা হাফ ইয়ারলি কিছু কিছু কলেজে আছে এটা। আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ। হ্যাঁ, তো আমি প্রতিদিন ওইখানে মানে খুব কড়াকড়ি ভাবে ক্লাস হইতেছে, এই সেই, স্টুডেন্ট বসার জায়গা পাইতেছে না। তো আমি যখন দেখলাম যে আলটিমেটলি আমার পড়ার টাইম কমে যেতেছে এবং আমি প্রচুর দুর্বল ভাই, আমি সকালবেলা বের হই কলেজে যাওয়ার জন্য, আসি দুপুরবেলা, এবং দুপুরবেলা থেকে আবার আমি টিউশন করতেছি সেই কলেজের টিচারদের কাছেই, কলেজ টিউশন করতেছি, সাইকেল চালাই, পড়তেছি ঠরতেছি, সন্ধ্যাবেলা আইসে। এটা কিন্তু ভাই অনলাইনের সাইকেল না, তাই না? অনলাইনের সাইকেল না, এটা বাইসাইকেল। এটা বাইসাইকেল। আচ্ছা, এটা বললাম বাইসাইকেল, এটা অনলাইনের সাইকেল না। এখন বাসায় এসে আবার কাহিনী হচ্ছে, আমার বাসায় টিচার ছিল, আমি এভাবে পড়ার পরে আমি পুরা রাত 9টা পর্যন্ত আমি খালি টিউশনই করতেছি, কলেজে পড়তেছি, আমার কিছু নাই। আলটিমেটলি শেষে পর্যায়ে যে আমি হাফ ইয়ারলিতে একদিনও কলেজে যাই নাই, এন্ড ভাইস প্রিন্সিপাল স্যার আমার বলছে যে তুমি যদি কলেজে না আসো তোমার টিসি দিয়ে দেওয়া হবে। আমি ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে যে অনেক কাহিনী হয়েছে, মানে বলছে যে আমার টিসি দিয়ে, আলটিমেটলি সরকারি কলেজে কোনো টিসি দিবে না, সত্যি কথা। এবং এরা খুবই ভয় দেখায়। এন্ড কলেজ, ইটস আ বিটার ট্রুথ, সেটা হচ্ছে, সরি টু সে মৃধা, কলেজ হাফ ইয়ারলিতে অনেক স্টুডেন্টকে ধ্বংস করে দিচ্ছে। It's not about NDC. It's not about NDC. পেরিফেরির কথা আমি বলতেছি। এন্ড আমারটা গভর্নমেন্ট কলেজ, সেখানে টপ টিচাররাই আছে, বাট এইটা অ্যাকচুয়ালি তোর পড়ালেখায় কাজে লাগবে না। এটা অনেকাংশে সত্য। আমি কিন্তু এটা অনেকবার ফিল করছি, লাইক কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল, ইভেন অনেক ক্ষেত্রে টেস্ট, এটা কিন্তু একটা অ্যাবনর্মাল পেইন অ্যান্ড প্রেশার ক্রিয়েট করে, 100%. যেটা অ্যাকচুয়ালি খুব একটা ভ্যালু অ্যাড করে না। অ্যান্ড এমন একটা জিনিস হয়েছে গিয়ে কি, যেমন এটা কিন্তু যারা ভিডিওটা বেসিক্যালি দেখতেছে, এইচএসসি 27 ব্যাচ ঢুকছে, এইচএসসি 26 ব্যাচের অনেকে আছে। হ্যাঁ, কথা সত্য যে শুরুর দিক থেকে ঢিল দেওয়া যাবে না, একটা পেইসে থাকা লাগে, বাট ফার্স্ট ইয়ার ফাইনালে ফেল করছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন ইওর লাইফ ডেস্ট্রয়। প্রশ্ন ওঠে না। আমার ওয়ান অফ দ্য, আমি এখন সলিমুল্লাহ মেডিকেলে আছি, আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 264। তো এখন খেয়াল কর, বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি পরীক্ষায় আমার লোয়েস্ট মার্ক ছিল হচ্ছে 57 লোয়েস্ট মার্ক, এন্ড হাইয়েস্ট মার্ক ছিল 77। তো 57, গেস দ্য সাবজেক্ট। যদি বলতে তোর হাইয়েস্ট মার্ক 57 ছিল, তাহলে এখান থেকে সুন্দর একটা স্টোরি বাইরে আছে। তো এইজন্য আমি আবার জিজ্ঞেস করছি লোয়েস্ট কিনা। না, গেস দ্য সাবজেক্ট। বায়োলজি। ইয়েস। এটা কিন্তু আমি জানতাম না, টু বি অনেস্ট। বায়োলজি। সো দ্য থিং ইজ, আমার কাছে মনে, আমি কিন্তু এই জিনিসটা আসলে আমার ভিতরে কিছু গ্রাজ আছে, আর আমি যদি পুরোটা বলতে চাই স্টুডেন্টরা রিলেট করতে পারবে, বাট জিনিসটা ঠিক হবে কিনা, লাইক আমার কাছে সবসময় দেখছি এটা, আমিও রিলেট করতে পারছি, বিশেষ করে স্কুল কলেজগুলোতে হয় কি, কিছু কিছু স্টুডেন্ট থেকে হু আর টিচার্স ফেভারিট, তার কাছে পড়ে অ্যান্ড অল, পরীক্ষায় খুব ভালো করে। এটা সাথে কলেজে না, এটা একটা টিচারের ব্যাচেও হয়, এটা স্বাভাবিক, সবখানে হয়, সার্কেল থাকে, একজন থাকে। একটা প্রবলেম আছে,
একদিন তুই শুনবি যে বলে কোথাও চান্স পায় নাই। True. সো আমি জানি না লাইক এটা কেন হয়, এটা কি আদৌ তার ইগো বেড়ে যায় খুব বেশি? এখানে একটা ছোট্ট একটা কথা বলি, একটা হ্যাঁ। গল্প বলি। সেটা হচ্ছে কলেজ যাইতেছি না, একদিন কলেজে গেছি আমি। হুম, হুম। কলেজে গেছি সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। হুম। তো টিচার আমার কি বলছে জানিস? কি বলে? তোমার জীবনে কিছু করা সম্ভব না। কিছু না করে চলে বলে চলে আসি। এনিওয়ে, সো এই জিনিসগুলো কিন্তু অনেক ঘটে। এটা কিন্তু মানে আই ওয়াজ নেভার আ টিচার্স ফেভারিট, ঠিক আছে? মি টু বাট এই জিনিসগুলো কেন ভাই, মানে ওয়াই দো, মানে আমরা কেন কখনো টিচার্সের ফেভারিট হইতে পারলাম না? এটা কিন্তু অনেক স্টুডেন্ট রিলেট করতে পারবে। 100%. 99% স্টুডেন্ট তারা টিচারদের কাছে গালি খায়, বকা খায়। হিউজ রেসপেক্ট টু দ্য টিচার্স, 100%. টিচারদের মধ্যেও ভালো খারাপ থাকতেই পারে। 100%. আমার এরকম টিচার ছিল, সেটা হচ্ছে কলেজে গেছি, স্যার আমাকে এত ভালোবাসে। বাংলা টিচার, ফিজিক্স স্যারের কাছে পড়ছি, এরা আমার দেখা গেছে যে কলেজ থেকে দেখা হয়েছে রিক্সার সাথে স্যার যেতেছে, আমার টান দিয়ে রিক্সা উঠায় নিয়ে এরকম বিষয়, মানে খুব হ্যাঁ, এগুলো কিন্তু আমার লাইফে ঘটছে। বাট হ্যাঁ, কিছু পার্টিকুলার টিচার থাকে যারা টিচার্সের মধ্যে একটা স্টুডেন্টদের মধ্যে একটা পোলিং ক্রিয়েট করে, এবং সাম ফেভারিট পিপল সবসময় তাদের রেফারেন্স টানে। সবসময় লাইক দেখা গেছে, ধর আমার বাপ আজকে কলেজে বা স্কুলে গেছে, তাকে কথা শোনাচ্ছে এই তমুক তো এটা করছে। ইভেনচুয়ালি দেখা গেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে এই ছেলে কিন্তু নাম গন্ধ কোথাও নাই। স্যাড, বাট all is yours is যে কলেজ doesn't matter. কলেজ ডাজন্ট ম্যাটার। তুমি এনডিসিতে পড়ো কি পড়ো না, তুমি হলিক্রসে বা ভিকারুনিসে পড়ো কি পড়ো না, কিংবা তুমি একটা গ্রামের কলেজে পড়ো কিনা। কিছুদিন আগে যে বুয়েটের ছেলেটা চান্স পাইছে, দেখছিস তো কতটা স্ট্রাগল করে আসছে। সো তোমার মধ্যে যদি ওই পাওয়ারটা থাকে, ওই জেদটা থাকে যে তুমি একটা টপ করবা, বা তুমি একটা আসলে কি বলবো সামথিং লাইক হোয়াট, তোমার মধ্যে ওই জেদটা থাকে যে তুমি দেখাই দিবা মানুষকে, সো ইউ ক্যান ডু ইট এনিথিং। আই গেস তুই যার কথা বলছিস সে হচ্ছে জাকারিয়া। আমাদের মধ্যে কিন্তু এরকম অজস্র জাকারিয়া আছে 100%। ইভেন ডিএমসি তে একটা ছেলে চান্স পাইছে, ওর বাবা ভাতের হোটেল চালায়। ওর বাবা ভাতের হোটেল চালায়, এবং সামথিং ধর আমরা যে রাস্তার পাশে যে ভাতের হোটেলটা মানে ওইখানে, এবং ও ওই ভাতের হোটেলে ভাত সার্ভ করছে, ডাল সার্ভ করছে বাবার সাথে। বাবা অসুস্থ হলে নিজে দেখা গেছে দেখাশোনা করছে, রান্না বাড়া করছে। ওই ছেলের তুই ডেডিকেশন লেভেলটা দেখ। ও বললাম ডিএমসির মতো জায়গায় চান্স পাইছে। এরা কি স্ক্র্যাচ থেকে উঠে আসে? ও তো স্ট্রাগল করা ম্যান আসলে। বাট এখানে একটা প্রবলেম কি জানিস, এই যে স্ক্র্যাচ থেকে উঠে আসা মানুষগুলা, এরা আইদার ফ্লোর পায় না কথা বলার, অথবা এটা স্বাভাবিক। দেখ ভাই, আমরা যদি ছোটবেলার থেকে একটা খারাপ ইয়াতে বড় হইতাম, মানে খারাপ বলতে খুব কষ্টকর একটা সিচুয়েশনে বড় হইতাম, আমরা কিন্তু এরকম ক্যামেরা মাইকের সামনে সবসময় কথা বলতে পারতাম না। ওই অডাসিটি বা ওই কথা বলার যে লাইক পাংচুয়ালিটিটা বা এনিথিং ইউ সে, কমিউনিকেশন স্কিল, এটা কিন্তু এভাবে ডেভেলপ হয় না। আমাদের মধ্যে অজস্র জাকারিয়াকে আমরা দেখতে পাই না। আমরা মনে করি যে জাকারিয়া তো একজন, অনেকেই মনে করে যে জাকারিয়া ভাই হয়তো একজন, আর তো হবে না। বাট এমন কিন্তু না, বরং বুয়েট, ঢামেক, সলিমুল্লাহ এইসব জায়গায় গেলে তুই দেখবি 80% জাকারিয়া, 80%। বাট সমস্যাটা হয় কি, যেমন আমি আমার কথা বলি, আমি কিন্তু ক্যামেরা মাইকের সামনে কথা বলার মতো পাবলিকই না, লোকই না। আই কান্ট ইভেন, আমি মানে লাইক আমি যদি আজ থেকে 4 বছর আগে চলে যাই, আমি ভাই মুদি দোকানে যাই 20 টাকার একটা সদাই কিনলে যদি 30 টাকা দিই, 10 টাকা যেতে লজ্জা পাইতাম, বিকজ আমার ওই লেভেলে কথা বলার স্কিলস ছিল না। দ্যাট আই লার্নড, সময় লাগছে, টাইম লাগছে। বাট সোসাইটির একটা ক্রুয়াল সেগমেন্ট কি ভাই, এই যে জাকারিয়াগুলা, তাদেরকে না আমরা সবসময় স্পেসটা দেই না, তাদেরকে ইনাফ ফ্লোর দেই না। লাইক যে আমরা আজকে পডকাস্টে জাকারিয়ার কথা এতবার বলতেছে, কয়জন তোর এরকম জাকারিয়াদের, আমি জাকারিয়া বলতে শুধুমাত্র একটা ব্যক্তি না, এটা একটা এন্টিটি, এদেরকে কয়জন ভাই প্রমোট করে না, কারণ এগুলো ফ্যান্সি না। সবসময় ফ্যান্সি কি, এই নটরডেমে চান্স পাইছে, টপ গায়, বুয়েটের ফার্স্ট, ধর টপ কলেজের ফার্স্ট হইতেছে, টপ করতেছে, এই স্টোরিগুলো মানুষজন শুনতে চায়। অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম, যার কারণে তোমাদের পর্যন্ত এই জাকারিয়াদের গল্পটা যায় না। কারণ আমরা ছোট মানুষ, আমাদের রিচই বা কত দূর। ধরো তোমরা ভিডিওটা শেয়ার করতেছো, দেখাচ্ছ বন্ধু বান্ধবকে, হ্যাঁ জানতেছে, বাট আমরা চাই বাকিরাও যেন এই জাকারিয়াদেরকে নিয়ে কথা বলা শুরু করে। তাহলে অনেকেই আসবে, দাঁড়াবে, বলবে যে ভাই নটরডেমে চান্স পাই নাই, ওয়েল আই হ্যাভ আ স্টোরি। 100%। আমি এটা চাই যে তুমিও যেন একদিন বলতে পারো যে ভাই তুমি নটরডেমের চান্স হয় নাই, ড্যাম আই হ্যাভ আ স্টোরি, বসো তোমার গল্পটা বলি। আচ্ছা, এবার তুই এই ক্ষেত্রে কি সাজেশন দিবি? এখন এই জিনিসটা যদি রেলেভেন্ট না লাইক, তাহলে তুই আমাকে এটাই বলবি যে লাইক ধর আমি সেই বীরগঞ্জে থাকি, একদম ধর বীরগঞ্জ একদম প্রত্যন্ত জায়গা, ইন্টারনেটে ঠিকঠাক মতো নাই, সো শুড আই গো ফর এনডিসি? ধর এনডিসিতে চান্স হয়েছে বা হয় নাই, আমার আসলে কি করা উচিত? হোয়াট শুড আই স্টে?
ফার্স্ট অফ অল কথা হইতেছে এখানে অনেক কিছু আছে। যদি এনডিসিতে চান্স হয়, হি শুড গো, হি শুড গো। অ্যান্ড এখানে একটা কথা আছে কি মৃধা, সেটা হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা, পড়াশোনার ব্যাপারটা, হোস্টেলে থাকার ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই টু জেড অনেক কিছু থাকে। আমার এই যে 2 দিন আগে আমি যখন বাসায় গেছি, আমার একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, ক্লোজ ছোট ভাই, ও ঢাকায় ছিল, এনডিসিতে ছিল না, ঢাকার বড় সড়ো কলেজে ছিল, দেন ব্যাক করছে। সো হোয়াই? কারণ ব্যাক করছে অ্যাজ ইন কি অন্য মানে গ্রামের না না, আমার তার টাউনের কলেজে চলে গেছে। ব্যাক করছে, আমার ও আচ্ছা কলেজে ব্যাক করছে। আচ্ছা, মানে তোর ইয়াতে? হ্যাঁ, আমার কলেজে ব্যাক করছে। সো হোয়াই হি ডিড ইট? হ্যাঁ, এটা কেন একটু এক্সপ্লেইন কর, মানে ভালো মতো এক্সপ্লেইন কর। তো এরকম অনেক কিছু স্টুডেন্ট আছে, ইভেন সামনে অ্যাডমিশন আছে, সামনে অ্যাডমিশন দেয় অনেক। আমি এরকম স্টুডেন্ট পাইছি যে ঢাকায় অ্যাডমিশন করতে আসছে, পরে সে ব্যাক করতে গেছে। এখানে অনেক কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ঢাকার সাথে সবাই খাপ খায় নিতে পারে না। যে ছেলেটা ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না করে খায় বড় হয়েছে, ভাত খায় বড় হয়েছে, এবং সে রুমের মধ্যে অ্যাকচুয়ালি নিজে নিজে পড়ে অভ্যস্ত, সে আলটিমেটলি 2 জন বেড নিয়ে পড়া থাকে সম্ভব না হোস্টেলে, সে পারবে না। ঢাকার পরিবেশের সাথে আমারই খাপ খায় নিতে অনেক সময় টাফ লাগছে। আমি যখন নতুন ফার্স্ট ইয়ার মেডিকেল আসছি, এরকম অনেক কিছু আছে। এন্ড ইটস নট অ্যাবাউট কিন্তু লাক্সারি, ইটস নট অ্যাবাউট লাক্সারি, মানে জাস্ট তুই তোর মায়ের হাতের ডালটা ভাতটা খাইতে পছন্দ করিস, দ্যাটস ইট। ইটস নট অ্যাবাউট লাক্সারি ভাই। তুমি ওই মায়ের হাতের ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, এটা দিয়ে ভাই সারা জীবন খাওয়া দেওয়া যায়। কিন্তু পড়ালেখাটা হচ্ছে মেইন, আলটিমেটলি ব্যাক স্টেজে, যে আমি ঢাকায় করতেছি নাকি সেই গ্রামে করতেছি। গ্রামের থেকে বৈশ্য একটা ছেলে যদি অনলাইন, এখন প্রচুর পরিমাণে এনরিচড, অনলাইনে প্রচুর পরিমাণে এনরিচড, তো এই অনলাইনটাকে যদি সে সঠিকভাবে ব্যবহার করতে পারে, মানে তাকে দমায় রাখার কোনো ওয়ে নাই আসলে। এটা জিনিসটা সে যদি ফার্স্ট অফ অল কথা বিলিভ, ভাই নিজের উপর কনফিডেন্ট বিলিভ করতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, দেন এটা অবশ্যই পসিবল। আচ্ছা, এই ক্ষেত্রে ওরা মানে যারা নটর ডেমে বিশেষ করে চান্স পায় নাই, তাদেরকে কিছু স্টোরি জানানো দরকার। সেটা হচ্ছে নটর ডেমের ভিতরে কিন্তু ভাই কোনো হল ফ্যাসিলিটিস নাই, হ্যাঁ, সো বাইরে থাকতে হয় আরামবাগ এরিয়াতে। একটা প্রবলেম হয় কি, মেজরিটি পাবলিক, বিশেষ করে এটা চিটাগাং এর মানুষ বেশি রিলেট করতে পারবে। এটা আমাদের একটা ম্যাডাম আছে, মার্লিন ম্যাডাম, বুঝছিস তো, উনি গল্প বলতো, আমাদের থেকে বেশ সিনিয়রদের গল্প। এরকম অনেক পাবলিক আসছে যারা জাস্ট বিকজ চিটাগাং এর শুটকি পাইতেছে না এখানে দেখে, দে ট্রাভেল ব্যাক টু চিটাগাং, নটর ডেম ছেড়ে দিয়ে চিটাগাং এ চলে গেছে। চিটাগাং এ ইনাফ ভালো কলেজ আছে, ঠিক আছে, চিটাগাং কলেজ আছে, বেশ বড় বড় কলেজ আছে, তারা ওইদিকে যাওয়ার ট্রাই করছে আর কি, যেভাবেই হোক পাওয়ার খাটায় বা যেমনি হোক গেছে। এটা একটা স্টোরি। এক্ষেত্রে মেজরিটি পাবলিক দেখা যায় কি, ওরা জিনিসটা বুঝে না যে লাইক ধর আমি এতদিন গ্রামে থাকছি, গ্রামের বাতাস নিছি। আমি রিসেন্টলি ভাই যখন গ্রামে গেছি, কিচ্ছু না, আমার গ্রাম যেদিকে, আমরা মাওয়া ক্রস করার পরে যেই হাওয়াটা, মানে যে ব্রিদিংটা পাইছি, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট, মানে 1000% পার্থক্য আছে, 180 ডিগ্রি ডিফারেন্স। যে এখানে দম নিতে কষ্ট হচ্ছে, আমার অ্যাজমার প্রবলেম আছে, ওইখানে যে দিকে অ্যাজমা লাগ, সমস্যা নাই, গুড। যে মানুষটা ওই পরিবেশে ছিল, ওইখানকার ভাত মাছ মাংস খাইছে, ও যদি এখানে এসে ফার্মের মুরগি 2 দিন খায়, পারবে না। এবং এই কেসটা আমার অনেক বন্ধু বান্ধবের ক্ষেত্রে ঘটছে। দেখি যে শালা 15 মিনিট পর পর ওয়াশরুমে যায়, হয়েছে কি পাতলা পায়খানা, রাইট, 100% ডায়রিয়া। আমি একটা কথা বলি, আমি যখন ফার্স্ট ইয়ারে আসছি, আমি পুরা ডিসঅ্যাপয়েন্টেড। সলিমুল্লাহর জায়গা, আবার পুরান ঢাকা, যাচ্ছে তাই অবস্থা, হলের এই অবস্থা, টয়লেটের অবস্থা, খাবার দাবার কিচ্ছু মুখে স্বাদ পাই না ভাই। আমি মানে আমি গ্যারান্টিতে আমি 1 সপ্তাহ টানা কান্না করছি। সেদিন হোটেলে বসে বললে মামা খাবার রক্তে মিশে গেছে, এটা কি? এক্স্যাক্টলি, কারণ 4 বছর ধরে 5 বছর ধরে আমি ওই হোটেলে খাইতেছি। 4 বছর ধরে হোটেল, মানে বেসিক্যালি সলিমুল্লাহর পাশে একটা হোটেল আছে আর কি, আমরা এখানে বসে খাইতেছিলাম আর কি, ফর সাম রিজন। ও বলতেছিল মামা এখানকার সিঙ্গারা রক্তে লেগে গেছে। সিঙ্গারা ওখানকার ভাত ডাল মাছ মাংস সব রক্তে চলে আসছে। ওইখান থেকে যেই নিউট্রিশন আসছে সবখান থেকে আমার রক্তকণিকা তৈরি হয়ে গেছে, মানে মিট ফুড আমার রক্তে মিশা। এটা মানে তোর কাহিনী হয় কি, মানে অনেকে সেই জিনিসটা রিলেট করতে পারে না। ঢাকা শহরে 15-20 হাজার টাকা খরচ কইরা যে খাবার ওরা পাবে, এটা তোর গ্রামে গেলে আমার কাছে মনে 1000 টাকাও লাগে না, হাইস্ট 2000 টাকা, হাইস্ট 2000 টাকা, এবং এর থেকে বেটার খাবার, অনেক বেটার। তোরা এসে এই একটা প্যারায় পড়ে যে ভাই আমার মাসে 20,000 খরচ হচ্ছে থাকতে, থাকার খরচ, খাওয়ার খরচ, তারপরে তার কোয়ালিটি, তারপরে তার স্যাটিসফ্যাকশন, তার মেন্টালিটি, সবকিছু এখানে একটা মানে একটা স্টুডেন্টের উপর বললাম ইফেক্ট পড়ে, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে যে মানায় নিতে না পারে, তার জন্য সবচাইতে বেস্ট হইতেছে বাসায় বসে থাকো ভাই। বাসায় বসে থাকে তুমি নিজে বাসায় বসে পড়ো, অনলাইনে তুমি নিজের সর্বোচ্চটা বেস্ট দেওয়ার ট্রাই করো, নিজের উপর কনফিডেন্ট থাকো, ট্রাস্ট রাখো নিজের উপর, অ্যান্ড উপরে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমার দ্বারা সবকিছু সম্ভব। আচ্ছা, আমি তোরা একটা প্রশ্ন করবো, বাট তার আগে একটা জিনিস আমি আরেকটু এখানে টাইনা নেই। সেটা হচ্ছে আমি যখন নটর ডেমে চান্স পাই, আমার স্কুল খুব একটা নাম করা ছিল না এই এরিয়াতে, আচ্ছা, মানে মিরপুরে, ঠিক আছে। কোন স্কুল?
রূপনগর গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, খুব একটা নাম করা না, মানুষ বলতেও টাইম লাগে, পিপল ডোন্ট নো ইট ইভেন, বাট আই এম প্রাউড অফ ইট আর কি, সমস্যা নেই, ভালো জায়গায়, বাট মানুষজন চিনে না। তো এইখান থেকে ধর তোর 10 বছরে একজন নটরডেমে চান্স পায়, সেম অ্যাজ আমার স্কুল। ওকে নাইস। তো এখন আমি যখন এনডিসিতে ঢুকছি, এটা এনডিসির ভিতরে একটা পোলিং আছে, লাইক ধর যারা সেন্ট জোসেফের ছিল, যারা রাজুকের ছিল, এরা লিটারালি ক্যান্টিনের সামনে 100 জনের আড্ডা বসায়, এটা তোর প্রত্যেক গ্রুপে ক্লাসে হয়। তো আমি যেহেতু এইসব এলিট স্কুলে বিলং করতাম না, স্কুলগুলো খুব জোস, বাট আমার এখানে পড়ার সুযোগ হয় না, এই মনিটারি রিজন আছে না, কোথায় থাকতাম সব কিছু মিলায়। তো এইসব জায়গার পোলাপানের মধ্যেই কিন্তু আমার খাপ খাইতে প্যারা লাগতো, কারণ আমি কিন্তু ওরা যেই ওয়ার্ডিংগুলো ইউজ করতেছে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হ্যাঁ একটা কাইন্ড অফ, আমি তাদের সাথে মিলাইতে পারতেছে না। কজ মনে কর ও যে গেমের কথা বলতেছে, আমি ছোটোবেলা ভাই জিটিএ ভাইস সিটি স্যান অ্যান্ড্রিয়াস খেলা বড় হয়েছে। এখন কেউ যদি আমাকে এসে বলে যে লাইক কল অফ ডিউটি, ব্ল্যাক অপস, বা ধর একটা PS4 এর গেম, আই কান্ট ইভেন রিলেট। তো ওই জায়গাতে একটা অটোমেটিক ডিস্টেন্স হয়ে যায়। তা আমি এনডিসিতে পড়া যে ডিসক্রিমিনেশনটা মনে হইতো যে আমি সবার সাথে রিলেট করতে পারতেছি না, যেই ছেলেটা একদম, আমি কিন্তু ঢাকায় মিরপুর তো ঢাকার মধ্যেই ভাই, অবশ্যই ঢাকা, তো উত্তরা না ভাই, বরং রাজকের বলমান ঢাকার বাইরে থেকে আসতেছে, ঠিক আছে? সত্যি কথা। তো মিরপুর একদিক থেকে ঢাকার বাইরেই ভাই, মেট্রো না হলে এখানে আসা মেরা পেরা ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, প্যারা নাই, নো অফেন্স টু উত্তরা ইভেন, বাট কথা হইতেছে যারা একদম গ্রাম থেকে আসছে, অ্যাকচুয়ালি প্রত্যন্ত গ্রাম, তারা এসে রিলেট করে কেমনে ভাই? ইটস ভেরি টাফ। মানে এখানে কি বলবো, আমার কলেজ, আমার একটা গভর্নমেন্ট কলেজ ফরিদপুরে, যারা আমরা মেইন শহরের ছাড়া বাইরে থেকে অনেক স্টুডেন্ট আসে, আশেপাশে রাজবাড়ী, নগরকান্দা, তারপরে ভাঙ্গা, এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট আসে। ইভেন প্রত্যেকটা জায়গায় এরকম হয়, গ্রাম থেকে স্টুডেন্ট আসে শহরে যায়। তো এই স্টুডেন্টগুলা বললাম ওইখানে যে আসলে পুরো একটা ধরা খায়, মারাত্মকভাবে ধরা খায়। কারণটা কি, ওই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কোন স্যার বেস্ট। আরে ভাই, আমি পড়ালেখা যখন শুরু করছি, স্যারের কাছে যায় দেখি, ব্যাচে যখন যায় দেখি, জেলা স্কুলের প্লাপান ব্যাচ করে অর্ধেক কমপ্লিট সিলেবাস ওদের ব্যাচের সাথে। আর ওরা তো গ্রুপিং, যে কথাটা বলছো, এই কথাটা বললাম খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজ সেকশনে তোমাকে বুঝতে হবে তোমার একা চলতে হবে, এটা যে করতে পারবে, এটা মাথায় নিতেই হবে যে গ্রুপিং হবে। তুমি যদি এখন গ্রুপের তালে ভাইসে যাও, মোস্ট অফ দ্য, মানে একটা সিনারিও বলি, সে হচ্ছে যে গ্রুপগুলো বড় বড় গ্রুপ ছিল, দে আর ভ্যানিশড। একটা কথা এটা আমি বলবো, এটা থেকে একটা মিম বাইর হবে সুন্দর করে একটু, দ্যাট ইজ কি, ইন্টার ফার্স্ট ইয়ার, ভার্সিটি ফার্স্ট ইয়ারে তৈরি হওয়া ফ্রেন্ডস ফর এভার মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ কখনো টিকে না, ঠিক আছে? আমার বেলায় টিকে নাই। এখন মিম ডেলিভার্ড আর কি, ফার্স্ট ইয়ারে যেগুলি রয়েছে জিগরি বন্ধু, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, পোলিং, ওরে লিভ দিয়ে দেয়, এ লিভ নিয়ে নেয় ভাই, কিচ্ছু টিকে না ভাই, 2 দিন পরে গ্রুপ ডেড, কিচ্ছু নাই ভিতরে। এনিওয়ে একটা কোশ্চেন ধরে আমি করতাম, সেটা হচ্ছে, আমি জানি অনেকে আছে ঢাকার একদম বাইরের প্রত্যন্ত এলাকায় পড়তেছে, ওদের পক্ষে নটরডেমে আসবেও না, আসা পসিবল না, দ্যাটস ইট, ডান, শেষ। এখন এই যে কিছু কলেজ থাকে, যেমন তুই বলতেছিলি তোরটা বেশ ভালো কলেজ, তাহলে আমি ওই সিনারিও থেকে বুঝতে পারতেছি বেশ কিছু খারাপ কলেজ যেখানে হয়তো পড়ালেখা হয় না, এইখানে কিন্তু টিচাররা একটা আননেসেসারি প্রেশার দেয় যে এই ডিসিপ্লিন, এই কালকে থেকে আসবা, সকালে আসবা, এই 75% অ্যাটেন্ডেন্স এন্ড অল, এই ব্যাপারগুলো। এখন তোর ক্ষেত্রে যেটা তুই বললি তোর অ্যাটেন্ডেন্স একটা প্রবলেম ছিল, এইটা কতটা প্রবলেম ছিল, হাউ ইউ ট্যাকেলড ইট? আমি পুরো জিনিসটা জানতে চাচ্ছি না, বাট অ্যাটলিস্ট তোর অ্যাটেন্ডেন্স কততে নামছিল ভাই হাফ ইয়ারলির আগে, বা টিচার কখন বলছে যে তোমার আমি টিসি দিব? অ্যারাউন্ড লেস দ্যান 10%। 10% এর নিচে ছিল। আমি পরীক্ষা ছাড়া হাফ ইয়ারলির পরে আমি কোনো স্কুলে যাইনি, এই কলেজেই যাইনি। তার মানে যদি 10% এর নিচে যায়, এই ক্ষেত্রে তোর কাছে কি মনে হয়, মানে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ধর স্টেপ যেটা তোর নেওয়া লাগতে পারে টু বি এবল টু লাইক সিট ইন দ্য এক্সামস? আমার কথা হইতেছে, কাহিনী হইতেছে, আমি তো শহরের ছেলে, আমি তো জানি, আমার আব্বা একজন প্রফেসর, আমি জানি কলেজগুলোতে কি হয়। আলটিমেটলি স্বাভাবিকভাবে বিষয়টা হচ্ছে সবাইকেই এক্সামে বসতে দেয়। আমি তোমার একটা সোজা কথা বলি, একটা স্টুডেন্টের পার্সেন্টেজ খুব 0, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, টেস্ট পরীক্ষার কথা বলতেছি, শোন, টেস্ট পরীক্ষার আগে পার্সেন্টেজ 0 মানে ওরকম লেভেলে, লেস দ্যান 10। আচ্ছা ভালো কথা। এরপরে টেস্ট পরীক্ষায় ও সাদা খাতা জমা দেবে রয়েছে, আমার পিছনে বসছে, বললাম সাদা খাতা জমা দিয়ে বসছে, সেও তো এইচএসসির জন্য হয়ে গেছে, এলিজিবল হয়ে গেছে, তারপরে তো পরীক্ষা নিয়ে আসে। আচ্ছা এটার তাহলে প্রসিজারটা কি? প্রসিডিউর কি? টাকা পয়সার কিছু না, মেইন কথাটা বলছি, সেটা হচ্ছে কখনোই সরকারি কলেজগুলোতে,
আইদার ইটস ঢাকার কোনো বা বড় সড়ো কোনো বেসরকারি কলেজ, কোনো সরকারি কলেজেই তোমাকে অনেক ভয় দেখাবে যে এই পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষার আগের দিন অনেক গার্জিয়ান ডাকবে, গার্জিয়ান নিয়ে দায়কে অনেক কথাবার্তা বলবে টিচাররা, ঠিক আছে কথা ঠিক আছে, বাট এরপরে আস্তে করে অ্যাডমিটটা ধরা দেবে। এখানে কিছু হয়তো বা কোনো জায়গায় ফি নেয়, কোনো জায়গায় ফি নেয়। আমি স্কুলে প্রতি মাসে আমার প্রায় কত 2000 টাকা, তখন অনেক বেশি, 2000 টাকা আমার যে স্কুলে পড়ছি 2000 টাকা আমার খালি ফি দেওয়া লাগছে যাতে আমি ক্লাস করা করি। স্কুলের কথা বলছিস না কলেজ? স্কুলের কথা বলছি। এন্ড কলেজের বেলায় কোনো ফি ছিল না, কারণ কলেজের বেলায় হচ্ছে টোটালটা সরকারি কলেজে কোনো ফি নাই, আর আমার তো পড়ছি তো বেসরকারি কলেজে, বেসরকারি স্কুলে পড়ছি। বেসরকারি স্কুলে পড়ছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তার মানে যদি কলেজ হয় একদম প্রাইভেট, আমি বুঝছি ওইখানে কেমনে ডিল করতে হবে, দেয়ার ইজ মানি টক্স দেয়ার। যদি কেউ খুব ভালো, এটা খুব ক্লিয়ারলি শোনো, যদি তোমরা কেউ খুব ভালো কলেজে পড়ে থাকো, মানে ভালো কলেজ আছেন কি খুব পশ কলেজ, কলেজ তো আর ভালো খারাপ হয় না, একটা পশ, এইসব জায়গায় পড়লে আমার কাছে মনে হয় তোমার তাইলে অবভিয়াসলি টাকা পয়সার একটা ব্যাকআপ আছে, যেহেতু তুমি এতগুলো টাকা দিয়ে পড়তেছো মাসে 3-4 হাজার টাকা দিয়ে, ইটস নট আ লেস ডিল আর কি, ছোট ডিল না, লিটল ডিল না। তো এই ক্ষেত্রে তুমি জানো ভাই হাউ টু সলভ ইট, অ্যাটলিস্ট আঙ্কেল জানে হাউ টু সলভ, ঠিক আছে। এখন যদি তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তার মানে তুমি এসব কলেজে নাই। তুমি যদি একটা বেসিক কোনো কলেজে থাকো অথবা কোনো গভর্নমেন্ট কলেজে থাকো, এই ক্ষেত্রে ভাই প্যারা নিও না। তোমার যদি মনে হয় এই টিচারের ক্লাস পছন্দ না, তাহলে ক্লাসে যাইও না। প্রয়োজন আঙ্কেলকে এই পডকাস্টটা দিয়ে বলো যে বাবা এখানে দুইটা ভাইয়া কথা বলতেছে, এই ফ্রেমের কিছুটা হইলেও ওয়েট আছে, একজন বুয়েটের একজন মেডিকেলে আছে। তো আমার কাছে মনে হচ্ছে না যে কলেজে যায় টাইম ওয়েস্ট হচ্ছে, আমার যাওয়া উচিত। এখন তুমি যদি কলেজে না যায়, বাসায় বসে পাবজি মোবাইল খেলো, দেন দ্যাটস অ্যান ইস্যু। 100%। আমি আমার কখনোই পাপা বলতে পারবে না যে আমি কলেজে না খেয়ে কোনো গেম টেম খেলছি। ওটা খেলে ভাই তোর মাইরেই ফেলতো, মাইরে ফেলতো, মানে অবস্থা খারাপ হয়ে যেত, অবস্থা খারাপ হয়ে যেত স্টিল না, মানে। এবং সে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি কি করতেছি আমার নিজের উপর বললাম কন্ট্রোল রাখতে হবে। আমি কত ঘন্টা মোবাইল দেখতেছি, কত ঘন্টা ফেসবুক, স্টিল না। আমি একটা কথা বলি, যারা এইচএসসি 27 দেখতেছো বা 26 দেখতেছো, আমার একাডেমিক লাইফে করোনার আগে আমি বললাম ফেসবুক সার্চছি 2016 সালে, এই এসএসসির আগে যখন 10-এ পড়ছি, আমি এতদিন পর্যন্ত করোনার আগে আমি কোনো ফেসবুক চালাই নাই। অনেকের একটা স্টোরি আছে ভাই, নট এ ফেসবুক, নট এ সিঙ্গেল সেকেন্ড। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রবাবলি 19 সালে আইসা আই ডিসাইডেড যে আই নিড টু লিভ এভরিথিং। ফোনটা তোর হচ্ছে ফোনের সাথে যে বক্স দেয়, বক্সের ভিতরে ঢুকাই আর টেপ মাইরা পেঁচায় আলমারির উপরে রেখে দিয়ে বলছিলাম আমি যদি এখানে আসি খোদার কসম পরীক্ষার আগে, তাহলে যেন মানে আল্লাহর কসম আসবো না, দ্যাটস দ্য লাইন আর কি। হ্যাঁ, তো ইভেনচুয়ালি পরীক্ষা তো হইলো না আমাদের, পরীক্ষা যেতে হবে না, বাইট করছিলাম একটুখানি চালায় আবার উঠায় রেখে দিচ্ছি অ্যাডমিশন সিজন। এটা খুব মারাত্মক একটা স্টোরি। হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ট্রু, বাট ওদের ক্ষেত্রে ফোন হয়তো ইউজ করা লাগে, অবশ্যই অনলাইন থিংস করতেই হবে। ও তুমি ইউটিউব চালাও, ইউটিউবে এনাফ জিনিস আছে, ও ফেসবুকে যে কখনোই ক্লাস করবে না। এইগুলো আসলে ওরা না এখনো বুঝবে না, এটা একটা সমস্যা আছে। সেটা হচ্ছে কি ওই ফেসবুকে লাইভ দেখতেই হবে এরকম মনে করে, বাট ওই ফেসবুকের লাইভ কিন্তু একদিন পরে ইউটিউবে আপলোড হয়, চলে আসে। সো এরকম, কারণ ফেসবুকের লাইভ তো থাকে না, এক্সক্লুসিভিটি বলে কিছু নাই, এটার ব্যাকআপ তুমি যেখানেই থাকো না কেন তাদেরকে এটা রাখতেই হবে। সো এটা আইদার ইউটিউবে আসবে অথবা যেমনি হোক তোমার পর্যন্ত যাবে, এতটুকু শর্ট থাকবে, এটা আর কি। এখানে প্যারা করার কিছু নাই। আচ্ছা, কাট টু আমরা কত পর্যন্ত যাব? টেস্ট পর্যন্ত চলে যাওয়া যায়। টেস্টের দিকে তোর রেজাল্ট কেমন ছিল? অ্যাজ ইউ সেড যে হাফ ইয়ারলিতে ইউ কাইন্ড অফ ফেইলড আর কি বলা যায়, বা এরকম ছিল। তো টেস্টের দিকে কিরকম রেজাল্ট ছিল? টেস্টের দিকে মোটামুটি আই এম স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। সো কামব্যাক ওয়াজ পসিবল। কামব্যাক 100% পসিবল। কিসের জন্য পসিবল? তার মানে এই স্টোরিগুলো অ্যাকচুয়ালি মিথ, যে ভাই আমি টেস্টের পরে, টেস্টের আগে টেস্টেও ফেল করছিলাম, টেস্টের পরেও ফেল করছিলাম, এইচএসসিতেও ফেল করছিলাম, অনেক কষ্টে পড়াশোনা করছি, দেন বুয়েটে চান্স পাইছি, কিন্তু এখন ন্যাশনালে পড়তেছি, উৎসাহ পাইলে এই গল্প আরও বলবো। এগুলো হচ্ছে কাইন্ড অফ মিথ টাইপের আর কি, তাই না? এটা কোনো সত্য নয়। বেসিক কথা হচ্ছে ইউ হ্যাভ টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বিফোর ইউর এইচএসসি এক্সাম, অ্যাট লিস্ট বিফোর ইউর টেস্ট। অ্যাডমিশনে কিছু হয় না, মানে এইচএসসি পর্যন্ত আগ পর্যন্ত যদি তুমি কিছু না করতে পারো মেধা, অ্যাডমিশন টাইপে কিছুই হবে না। আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিছি সেকেন্ড ইয়ার থেকে। সেকেন্ড ইয়ার, হ্যাঁ এটা কিন্তু সবাই করছে আমরা ভাই, মোটামুটি অনেকেই কোশ্চেন ব্যাংক পড়ছে। তুই কোশ্চেন ব্যাংক সলভ করছিস 100% সেকেন্ড ইয়ারে? হ্যাঁ ভাই মাস্ট। আমি আমার ফার্স্ট ইয়ারে আমার ফ্যাসিনেশন ছিল হইতেছে ট্রিপলেট, বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি। তো ঢাকা ভার্সিটির প্রতি আলাদা ফ্যাসিনেশন ছিল। যাই হোক, তো এখন আমি যখন সেকেন্ড ইয়ারে উঠলাম দেখলাম
হজবরল হয়ে গেছে। তখন আমাকে একটা মেইন জিনিস ঠিক করতে হয়েছিল। সো যেহেতু আম্মু বলছে সবকিছু অবস্থা নিয়ে আমি গেছি, মানে মেডিকেল প্রিপারেশন আলটিমেটলি গেছি। বাট ওই যখন আমি ফিক্স করছি যে মেডিকেল নিব, ওইখানে আমার বললাম প্ল্যান সেট আপ করে আমি সব বই নিয়ে আসছি, কিভাবে কি পড়বো না পড়বো, একাডেমিকের পাশাপাশি আমি মেডিকেলটা কিভাবে গুছাবো সেটা আমার আলাদা প্ল্যান করা আছে ভাই। কোশ্চেন ব্যাংক সলভ, তারপরে ইংলিশের প্রিপারেশন আলাদা করে, মেডিকেলে তো ইংলিশ আছে আলাদা করে নিছি। আমি বললাম ফার্স্ট ইয়ারে বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ করা, ফার্স্ট ইয়ারে আমি সলভ করছি। নাইস, আরেকটা লাইন পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট ইয়ারে বুয়েটে টার্গেট ছিল, বোঝা গেল। হ্যাঁ, সো কি এমন ঘটলো যেটা থেকে রিয়েলাইজেশন আসলো যে সেকেন্ড ইয়ারে মেডিকেলে আমার যাওয়া উচিত? আমি বললাম ফার্স্ট ইয়ারে আমি হচ্ছে হেফাজত ছিলাম, আমার বুয়েট লাগবে, আমার ঢাকা ভার্সিটি লাগবে, আমার মেডিকেল লাগবে। সো এইভাবে দেখতে দেখতে আবার আমি তিনটা যখন আমি দিতেছি আলটিমেটলি আমার রেজাল্টও ভালো হইতেছে না। সো সেকেন্ড ইয়ারে আমি সিরিয়াস হইলাম যে আমার আসলে করাটা দরকার কি। আম্মুর সাথে বললাম, আম্মু বললো তো আমি তো চাইছি ডাক্তার হওয়া। সো সবকিছু মিলে আমিও ছোটবেলা থেকে সেই মেন্টালিটি নিয়ে বড় করছি, ডাক্তার হইতে হবে। সো আমি মেডিকেল চলে আসছি। ওকে, সো এই ট্রানজিশনে তোর খুব একটা প্রবলেম হয় না, কারণ এমনিই তুই ভালো স্টুডেন্ট, বোঝা যাচ্ছে, পড়ালেখা করছিস। ছিলাম না ভালো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে, না এটা সত্যি কথা, ওয়ান কামব্যাক স্টোরি এভরিবডি, এটা সত্যি কথা ভাই। ফার্স্ট ইয়ারে আমি ভালো স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, ওকে, ভালো স্টুডেন্ট ছিলি না, বাট মানে তুই পড়িস না আর কি, মেইন কথা পড়লে তুই ভালো স্টুডেন্ট। হ্যাঁ, পড়া নিজের পড়ার উপর এমন না যে তুই গাধা গরু তুই বুঝোস না, এমন না, ইউ নো এভরিথিং, জাস্ট পড়াস না। রাইট, মানে পড়ার সময়টা আমি পাই না, বুঝে উঠতে পাইনি যে আসলে কলেজটা বুঝা, এখানে গেমটা কি চলে। ঠিক আছে, এটা কিন্তু মামা আমরা অনেকে ভার্সিটি লাইফে এসে বুঝি। লাইক দেখ, এই যে আমি যেহেতু আমি তো বইটা খুব রেগুলার স্টুডেন্ট না ভাই, মানে আই সে ইট ওপেন এভরিওয়্যার। তো আমি কিন্তু 1-1 1-2 যে পরিমাণ প্যারা খাইতাম অ্যাবাউট এভরিথিং, এই প্যারাটা কিন্তু আমি ফাইনাল ইয়ারের কাছাকাছি যাই বা ফাইনাল ইয়ারে যাই খাই নাই। এটার রিজন হইতেছে আই নো দ্য পলিটিক্স নাও, যে লাইক বুয়েট কেমনে কাজ করে, কোন উইং এর কাজ কি, এটা কিন্তু কলেজের ব্যাপারেও আছে। সে যদি কলেজটা না বুঝে, কোন টিচার কেমনে অ্যাটেন্ডেন্স দেয়, এটা যদি না বুঝে, তাহলে প্রবলেম অবশ্যই প্রবলেম। এই স্কুলে থাকতে তো আরো মানে নোংরা পলিটিক্স এর শিকার হইছি না আমরা, ওই সময় তো আরো কম। ওইখানে টিচারের কাছে, আমি এরকম স্কুল থেকে বিলং করি, টিচারের কাছে না পড়লে ফেল। আর ভাই উত্তর লেখার পরে কোলন না দিয়ে যদি কোলন ড্যাশ দিই, তাহলে কাইটা দিত 0 দিত। টিচারের কাছে প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট পড়ছি, প্র্যাকটিক্যালি 25-25, যারা প্রাইভেট পড়ে নাই 25 দিয়ে দিয়েছে 15, 16, 18 প্লাসই সুইটে গেছে ছেলের। সো এইরকম নোংরা পলিটিক্স অনেক কলেজে স্টিল নাও চলে। হ্যাঁ, আচ্ছা, ট্রু। মানে এইসব ক্ষেত্রে আসলে জায়গা বুঝে কাজ করতে, নিজের। এখানে একটা কথা আছে, এখানে কথা হচ্ছে ইউ আর গ্রোয়িং আপ, তাহলে তোমার এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসটা কিভাবে ট্যাকেল করা যায়, এই জিনিসগুলো বুঝতে হবে, কিভাবে খেলতে হবে। মানে স্কুল টু কলেজ ট্রানজিশনটা কিন্তু খুব বড়, যেটা অনেকেই বোঝার চেষ্টা করে না। যেমন কলেজ টু ভার্সিটি ট্রানজিশনও অনেক বড়। এটা যদি কেউ রিয়েলাইজ না করে, সে কখনো বড় হবে না আর কি। সে যদি পড়ে থাকে আগের মতো করে, তাহলে হবে না। এক্স্যাক্টলি, মানে স্কুল লাইফে যেমন মা এসে খাওয়াই দিয়ে গেছে, পড়াই দিয়ে গেছে, কলেজ লাইফে এক্স্যাক্টলি সেম হবে না, নিজের পড়তে হবে। দ্যাটস প্রিটি নরমাল। ইভেন একটা কথা আমি বলি, এখানে অনেক স্টুডেন্ট রিলেট করতে পারবে, সেটা হচ্ছে আমি তখন বাইরে পড়া শুরু করলাম, একটা টিচার যখন বাসায় এসে পড়ায়, আমার ফরিদপুরে 5 থেকে 7 হাজার পার সাবজেক্ট নেয়, তো অনেক টাকা না। সবার কাছে শুনলাম, দেখি যে টপ যারা টপার সবাই দেখি বাইরে পড়ে, এই স্যারের কাছে পড়ে। তো আমিও বাইরে পড়ি, সেও বাইরে পড়ে, আমিও একই ক্লাস, ও একই ক্লাস। আমি সবসময় একটা জিনিস বিলিভ করছি, সেটা হচ্ছে যে টপার সে এরকম না যে সে কোনো হাতির মাথা নিয়ে জন্মাইছে। আমার মাথায় যে কটা নিউরন আছে, তোর মাথায় সেম নিউরন, ওর মাথায় নিউরন। তো ও কেমনে ভালো রেজাল্ট করে, কথা কি জানিস, কেউ জানে না। বললাম, সে ওরা বলেও না, নিজেদের ঠিকই বাসায় মধ্যে টিচার রেখে আসছে। বাসায় টিচার আছে এখন, যাদের এখন বাসায় টিচার নেই, তারা এখন অনলাইন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন বাসায় টিচার ডাজন্ট ম্যাটার। বাট এখানে একটা কথা আছে, আমি সবসময় বলি, যাদের অ্যাভেইল করার মানে চান্স আছে, সেই পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, বাসায় টিচার, এটা বললাম রাখা, এটা অনেকটা ভালো, অনেক গাইডলাইন পাওয়া যায়। এই কথাটা না আমি আগে অনেক জায়গায় এইভাবে বলতাম, যে লাইক আনলেস সে ধর বুয়েটে ফার্স্ট হবে, মেডিকেলে ফার্স্ট হবে, এরা একদম আলাদা স্পেসিমেন। এই ঘটনার বাইরে জেনারেল কেসে দেখা যায়, কোনো একটা ছাত্র বা একটা ছেলে বা একটা মেয়ে যদি তোমার থেকে কিছুতে ভালো পারে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে ওর মাথায় নিউরনসের কাউন্ট বেশি, এমন না। ও জাস্ট ভাই বইটা বা যেটা পড়া লাগে তোমার থেকে একটু বেশি পড়ছে, দ্যাটস ইট। ওর গাইডলাইনের একটা বিষয় আছে, গাইডলাইন এন্ড পড়াটা, মানে বেসিক কথাও পড়ছে ভাই, মানে তুই তো গাইডলাইন ছাড়া পড়াটা কাউন্ট দিবি না। বিষয়টা হচ্ছে এরকম, কেউ যদি 1 লাখ গাড়ি চালাতে শিখে, ঠিক আছে, ও তো ফার্স্টে কোনটা আসলে মানে ক্লাস আর কোনটা ব্রেক সেটাই বুঝবে না। তো যে একজন বুঝাই দিলে বললাম সেটা বুঝে যাবে, এটা অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। বিশেষ করে যারা পেরিফেরি থেকে ঢাকায় আসে বা পেরিফেরি থেকে শহরে কোনো কলেজ আসে, এরা অনেক ভুগে ভাই, এরা অনেক ভুগে। কারণ বাইরের টিচার চায় না যে আমি বাসায় পড়ি, বাইরের টিচার চায় না আমি বাসায় পড়ি, এই কথা বুঝতে হবে। আচ্ছা, অ্যাডমিশন সিজনে তো তুই অবভিয়াসলি কোচিং এ ছিলি, এটা কোর্সস তুই।
আচ্ছা ওই টাইমে যে কোনো কোচিংয়ে তুই না চাইলে নাম নিতে পারস, কোনো প্যারা নাই, আমি জানি কোন কোচিংয়ে, এটা সবাই জানে জাতীয় কোচিংয়ে। তুই যখন ছিলে তখন কি নটর ডেমের পোলাপাইনে নিয়ে কোনো প্যারা খাইছিস কিনা, যে লাইক কেউ তোরে ক্রস করে যায় জাস্ট বিকজ হি ইজ আ টপার ফ্রম এনডিসি, এমন কিছু ছিল কিনা? না। ছিল না। আমার কাছে আমার লোয়েস্ট মার্ক ছিল 47, আমার হাইয়েস্ট মার্ক ছিল 97। Damn, So আমি জানি আসলে আমি পড়লে কি পড়বো, আমার কিভাবে পড়তে হবে। আচ্ছা I know. তো এখানে একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে তুই তো ফরিদপুরেই ছিলে কোচিং। হ্যাঁ, ফরিদপুরে ছিলাম। এই জায়গাটা নিয়ে ওরা প্রশ্ন করবে সামনে, আমি জানি। ঢাকা আসতে হবে কিনা? ঢাকা আসতে হবে কিনা, মানে ব্যাপারটা কি উইয়ার্ড, মানে লাইক এইটা যে এক ধরনের মানে একটা ভয় দেখানো, জাস্ট ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, যে ভাই ভাইরাস। ফার্ম গেটে ভর্তি হও, এই সিট কিন্তু গেল। হ্যাঁ, আই ক্যান টেল ইউ এভরিবডি ভাই, যে তুমি কোচিং শুরু হওয়ার 2 মাসে পরে যায় ফার্ম গেটে যায়, তুমি দেখো যদি ফাঁকা না পাইছো আমাকে বলো, আমি তোমার সিট ম্যানেজ করে দেবো। সবসময় সিট থাকে ভাই, 2 মাস পরে কোচিং অর্ধেক হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। আমাকে এত মনে বলছে ভাই তুই কিন্তু এনডিসির ছেলে, মতিঝিল ব্রাঞ্চে যেন তোকে দেখি। না, আমার বাসা মিরপুর, আমার বাসার নিচে যদি কোচিং হয় আমি ওই জায়গা যাবো। আমি কিন্তু মিরপুর ব্রাঞ্চে পড়ছি, আমার সাথে অনেক পোলাপান পড়ছে যারা বুয়েটে আসছে, বিভিন্ন জায়গায় গেছে। ইটস নেভার লাইক যে একটা স্পেসিফিক জায়গায় যাইতে হবে টু গেট চান্স। এক মাস পরে প্রত্যেকটা কোচিং এর স্টুডেন্ট সংখ্যা, ক্লাস প্রেজেন্স লেস দ্যান 50% হয়ে যায়। এটা আমি আরো বেশি ভালো জানি, তুই জানিস কেন? বুঝছি আমি, মানে বেসিক্যালি অনেক পড়াইছে আর কি। হি ইজ আ ভেরি লাইক হাই রেটেড টিচার ফ্রম উদ্ভাস। না, নো, হাই রেটেড না, আমি খুবই জুনিয়র একজন টিচার। উদ্ভাসের গল্পটা না আমার কাছে নটর ডেমের মতো, বুঝছস? হ্যাঁ, আমি যাইনি, সরি। ভালো কথা। আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর উদ্ভাস, আমি খুবই একটা জোস একটা জায়গা, মানে আলহামদুলিল্লাহ। বাট আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু শেখা যায়, এজ এ স্টুডেন্ট বল, এজ এ টিচার বল, যে ছোট ভাই বড় ভাই খুব ভালো সম্পর্ক, সবাই আমাকে শেখাচ্ছে, অনেক কিছু গেইন করা যায় উদ্ভাসে। আমার ক্ষেত্রে হয়েছে কি ভাই, আমি উদ্ভাসের বড় ভাইদের মেন্টরিং এ থাকছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, হাউ টু টক, হাউ টু ডু অ্যান্ড স্টাফস। বাট আমি কখনো উদ্ভাসে ক্লাস নিতে যাইনি, বিকজ আমি ফার্স্ট ইয়ারটা প্রচুর পরিমাণে টিউশনে দিতাম আর কি। সো সময় হইতো না আর কি, ইভেনচুয়ালি দ্যাটস ইট। আর আমি এটাও বলতে পারি না যে আমি উদ্ভাসে গেলেই আমি টিচার হয়ে যেতে পারবো, আমি জানি না আমার কোয়ালিটি কি, আমি এটা জানি না। এখানে একটা বিষয় কি, মানে আমি দেখা গেছে ক্লাস নিতে গেছি কোনো ব্রাঞ্চে, দেখা গেছে যশোর ব্রাঞ্চে গেছে, যশোর ব্রাঞ্চে কোনো বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, উদ্ভাসের বড় ভাইরা মানে আমাকে লিটারালি এমনভাবে বলতেছে যে এইভাবে ক্লাস নাও, এই কথাগুলো বলবা, এরকম করে, মানে অনেক হেল্পফুল, অনেক নলেজ গ্যাদার। খুব সুন্দর, কালচারটা খুব সুন্দর, একটা গ্রোথ কালচার, খুব গ্রোথ কালচার, এবং ওরা টিচারকে গ্রুমিংও করে অনেক কিছু। ওকে, সরি টু ইন্টারাপ্ট। আচ্ছা, এনিওয়ে এইবার আসি হইতেছে মেডিকেলে। মেডিকেল ভর্তি পরীক্ষার স্টোরিটা তোর বল, যে কেমন ছিল টাইমগুলো। অবভিয়াসলি তুই বললি যে এনডিসি ডিডন্ট ইভেন ম্যাটার, যাই আসে নাই। সো মেডিকেল ভর্তি পরীক্ষা দিলি, কি তোর এক্সপেরিয়েন্স ছিল বল? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যখন এইচএসসি আমার মোটামুটি হবে না আমি বুঝে গেলাম, তখন থেকে তো আমি তো সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিয়েছিলাম, তো তখন কোচিং ভর্তি হয়ে গেলাম, এবং দেখি আমার মার্ক আসে প্রতি ডেলিতে 50, 35, 37 এমন করে। তো আমি ক্লাস দেখি যে অনলাইন, তখন ক্লাস ভালো লাগে না, মানে ভালোই লাগে না। আমি কি চাইতেছি আর কি পাইতেছি, কেন হচ্ছে মেডিকেল একটা বই দাগানোর আছে, ট্রেন্ড আছে, খালি বই দাগায় পড়ে। আরে ভাই, মুখস্থ করায় আমাকে দিতে হবে। আচ্ছা একটু একটা সেকেন্ড, এই যে অনলাইনের ইয়াটা একটু বুঝাইতে হবে, ওরা এটা বুঝে নাই। মানে আমাদের সময় কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম অনলাইন আসছে, এবং আমাদের অ্যাডমিশন ফেজে, এবং তখনকার অনলাইন তোমরা কল্পনা করতে পারবে না কেমন ছিল। এটা হচ্ছে তোমার স্লাইডে, ল্যাপটপ স্ক্রিনে পড়ে, একদম স্লাইডে, কোনো ডিজিটাল বোর্ড নাই, স্মার্ট বোর্ড জিনিসটা কি আমরা জানিও আমরা জুম কি জিনিস সেটা জানতাম না। আমি বিদেশি একটা কন্টেন্ট ক্রিয়েটর দেখে মনে করছি কি, ওই যে এলজির বড় টিভি গুলো থাকে না, এটা মনে ওই টিভিতে কিছু একটা করে পড়াচ্ছে, আমি কিন্তু বুঝিও না স্মার্ট বোর্ড কি। সো হ্যাঁ, এবার কন্টিনিউ করা। সো ওই স্লাইড দেখে পড়ানো আমার খুব ভালো লাগতেছে না, কাজে লাগতেছে না। তো এরপরে আমি নিজেই সম্পূর্ণ পড়ছি, এন্ড টোটাল জিনিসটা পড়ছি। অ্যান্ড আমার বাসায় ভাইয়া ছিল আমার মেডিকেল অ্যাডমিশনের সময় আমার বাসায় ভাইয়া ছিল, এবং ভাইয়া খুব আমাকে হেল্প করছে, রাসেল ভাই নাম, ফরিদপুরে, খুব ভালো হেল্প করছে। সো টোটাল এরপরে আস্তে আস্তে যায়, হঠাৎ করে আমাদের তো 1 বছর পর অ্যাডমিশন হয়েছিল, মনে আছে কিনা, এইচএসসির 1 বছর পর। আমি 6 মাস পর আমার ছন্দপতন হয়ে গেছে, কত দিন বসে থাকা যায়। তখন আমি একটা গ্যাপ নিয়ে আমি দেখছি যে এখন আমার কি করতে হবে, সুন্দর মতো কমপ্লিট করে দিলাম, এবং তখন আস্তে আস্তে আমার নাম্বার বাড়া শুরু করলো। আমি যখন নিজে বুঝতে পারছি যে আমার এই জায়গায় কাজ করতে হবে, এই টপিকটা আমি পারি না, এই সাবজেক্টের সমস্যা, কেমিস্ট্রিতে আমার মারাত্মক সমস্যা ছিল, আর একটা সমস্যা ছিল হচ্ছে জিকে ইংলিশে। তো জিকে ইংলিশ নিয়ে আমি খুব স্টাডি করছি নিজের, কারণ জিকে ইংলিশ, সরি টু সে, মেডিকেল অ্যাডমিশনে কোনো কোচিং জিকে ইংলিশের ডেইলি ক্লাস বললাম রাখে না। ওরা সর্বোচ্চ দেখা গেছে যে জিকে 5টা ক্লাস 7টা ক্লাস, ইংলিশে 5টা ক্লাস 7টা ক্লাস। ভাই বোঝ, 100 মার্কের পরীক্ষায় জিকে ইংলিশ হচ্ছে 25 মার্ক,
সেম ওয়েট কেমিস্ট্রি 25, জিকে ইংলিশ 25, সেম ওয়েট। ওইটাতে তো খাওয়াইতে হবে আমার, আমি যদি স্টুডেন্ট থাকি। সো আমি নিজের প্রতি নিজে আলাদাভাবে টোটালি প্রিপারেশন নিয়েছিলাম। এর আমার একটা কারণ আছে, কারণ আমি সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতেছি। আমি জানি বইয়ের কোন কোশ্চেন থেকে কোন লাইন থেকে কোশ্চেন আসবে। দ্যাটস ওয়াই আমি আমার মোটামুটি প্রিপারেশন নিয়ে আমি বেশ কনফিডেন্ট ছিলাম। অ্যান্ড শেষে যখন মডেল টেস্টগুলোতে ভালো নাম্বার আসতেছিল, অ্যান্ড লাস্ট অফ অল তো দিয়ে দিলাম পরীক্ষা। ওকে, বাট আমি তো স্টোরি জানতাম যে ভাই তুই যে সেকেন্ড টাইম, ও এটা কি বলবো? ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেলে কেমনে? ফার্স্ট টাইমে সলিমুল্লাহ, শিট, ইয়েস। সেকেন্ড টাইম আর কেন? মানে আমি সেকেন্ড টাইম আর না তুই, বাট আমি শুনছি তুই সেকেন্ড টাইম দিছস। ও শিট, হ্যাঁ সত্যি কথা, সত্যি কথা। না আমি তোর অ্যাকচুয়াল স্টোরিটা বলি। when I heard যে তুই সেকেন্ড টাইম দিছস, আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, তো বলা তো তাহলে সিনিয়র মনে হয়। কত ব্যাচ? এই 20 ব্যাচ। কেমনে বুঝলাম না সেকেন্ড টাইম কি দিলি তুই? আমার একটু এক্সপ্লেইন কর জায়গাটা। তুই সলিমুল্লাহ চান্স পাইলি। আমি ফার্স্ট টাইমে সলিমুল্লাহ চান্স পাইছি, হ্যাঁ। 264তম, 79.75 নাম্বার। এখন আমার ডিএমসি হয় না 0.25 মার্কের জন্য। আবার বল নাম্বারটা। 0.25 মার্কের জন্য আমার ডিএমসি হয় নাই। লাস্ট মার্ক ছিল হচ্ছে 80। ঠিক আছে, তো কাহিনীটা আমি একটু সংক্ষেপে বলি। কাহিনী হচ্ছে, দেখ, সলিমুল্লাহ মেডিকেল যা মোটামুটি ডিএমসি তা সোহরাওয়ার্দী তা, অ্যাকচুয়ালি আমি এখন যেটা বুঝতে পারছি, ফার্স্ট ইয়ার ওই সময় ইম্যাচিউর ছিলাম। তুই তোর সোসাইটিতে কি বলো? এই জিনিসটাই তো কথাটা বলতে চাচ্ছি নাফিস। সেটা হচ্ছে আমার ঢাকা ভার্সিটি আন্ডারে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, ফরিদপুর মেডিকেল যেটা সেটা বললাম ঢাকা ভার্সিটি আন্ডারে। ওই পাশে রাজশাহী মেডিকেলের, তারপরে মাগুরা, এরাও বললাম একই মেডিকেল, 5 বছর পর ডিগ্রি সেম। কিন্তু অ্যাকচুয়ালি আমি অনেক পিনসড হয়েছি। এই যে বললি না সোসাইটি সিস্টেম, আমাকে একজন পিনস করলো, তুমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলা, তুমি তো খুব লাফাইছো, বুয়েট পাবা, ডিএমসি পাবা, টপ করবা, টপ 100-এ থাকবা, ঢাকা ভার্সিটি পাবা, তুমি সলিমুল্লাহ চান্স পেয়েছো, নামই তো শুনি নেই। খুব উইয়ার্ড একটা জিনিস। মানে জিনিসটা যদি এমন হইতো যে তুই ঢাকার বাইরে একদম এমন একটা জায়গায় পড়স, ওইটাও তো মেডিকেল, সেম ডিগ্রি, সেম প্রফেশন, সেম স্যালারি, সেম সবকিছু, তুই লিটারালি সলিমুল্লাহ পড়ে যদি ভাই এই কথা শুনতে পারোস। তো আমি তখন এই জায়গাটাই হচ্ছে আমাদের ঝামেলা ভাই। সেটা হচ্ছে তুমি যত ভালো কিছুই হও না কেন, সমাজ তোমাকে সবসময় মানে নিচু করে দেখার চেষ্টা করবে, এবং নিচু তোমাকে বলবে যে তুমি হচ্ছে ইনফেরিয়র, তোমাকে মধ্যে দাবায় রাখার চেষ্টা করবে। সো এই জিনিসটা আমার হিট করছে, এই কথাটা আমার হিট করছে, কারণ কাছের মানুষজনই আসলে ভাই হিট করে, কাছের মানুষজনের কথা হিট করে। সো তখন আমি আসলে বললাম না, আমার যেহেতু সেকেন্ড টাইম দেওয়ার চান্স আছে আমি দিবই, এবং আমার মার্ক কত কাটা যাবে এটা বলে মাথায় রাখতে হবে না। ফিস 7.5 আমি টার্গেট করছি ডিএমসি তে চান্স পাইতে হলে। তখন আমি যেবার সেকেন্ড টাইম দিছি 85 প্লাস লাগছে, অ্যারাউন্ড বোধহয় 84 আর 85 প্লাস লাগছে ডিএমসি তে 22 সেশনের 21 সেশনে, সরি। আমার টার্গেট ছিল 95 প্লাস পাওয়া। সেখান থেকে 7.5 একটু এক্সপ্লেইন করা। যারা সরকারি মেডিকেল এবং সরকারি ডেন্টাল কলেজে ভর্তি আসো, তারা যখন আবার মেডিকেলে দিতে চাও দিতে পারবা, বাট তখন হচ্ছে 7.5 মার্ক কাটা যায়। এখন সলিমুল্লাহ ভর্তি থেকে আবার পরীক্ষা দিতে, হ্যাঁ 100%। তখন আমার সময় 7.5, এখন 6 কাটা যায়। ঠিক আছে, এখন 6 কাটা যায়। এইখানে একটা লাস্ট কথা বলি, আমি টার্গেট কি করছি কি 95 প্লাস। আমার হাতে সময় হচ্ছে 1.5 মাস। আমি ফার্স্ট টার্ম, আমাদের মেডিকেলে ফার্স্ট ইয়ারে টার্ম হয়, ফার্স্ট টার্ম কমপ্লিট করছি। ফার্স্ট টার্ম কমপ্লিট করে আমি বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে 2 দিন পর আম্মু বলছে এরকম অবস্থা। আমি আম্মুকে বলতেছি না, কারণ আছে আম্মু তো ইমোশনাল। তো আম্মু হঠাৎ তারপরে আমাকে জিজ্ঞেস করছে, আমি বলে দিছি যে এরকম অবস্থা, আমি দিব। পাপার কাছে যাই বলছে তোমার ছেলে তো এই কাজ করতেছে। পাপা এসে বলে যে এরকম অবস্থা, দিবা? সত্যি কি দিবা? আমি দিব। আচ্ছা ঠিক আছে দাও। ঠিক আছে। আম্মু আমার সাথে 1.5-2 মাস কথাই বলে না ঠিক মতো। রাগ করে তুমি সলিমুল্লাহ চান্স পাইছো, আল্লাহ তাআলা শুকর করো। obviously that's pretty normal. আমার বলে একদম করলে পিটাইতাম ধরে। তো আমার কথা হচ্ছে আমি 100% আল্লাহ তাআলা শুকর, আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় আছি। কিন্তু আমার মধ্যে এই যেটা কাজ করছে সেটা হচ্ছে আমার যত দিন পর্যন্ত ভাই সুযোগ আছে, আমি লাস্ট বিন্দু পর্যন্ত আমি চেষ্টা করব যে আমি ডিএমসি তে পাবো কি পাবো না। মানে ওর এই রেজটা কিন্তু ভাই সোসাইটির এগেইনস্ট, তোমরা জিনিসটা বুঝছো, সোসাইটি এগেইনস্ট। মানে ইটস নট অ্যাবাউট সলিমুল্লাহ মেডিকেল কলেজ ভাই। এটা অস্থির। কেউ ভাবে যে সলিমুল্লাহ মেডিকেল পায় চান্স পেয়েছে, সলিমুল্লাহ মেডিকেল খারাপ নাকি? প্রশ্ন উঠলো। সলিমুল্লাহ মেডিকেল বাংলাদেশের ফার্স্ট হসপিটাল, সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজ, সেটাকে আন্ডারএস্টিমেট করার কোনো ওয়ে নাই। কিন্তু আমার যেই গ্রাসটা ছিল সেটা হচ্ছে সোসাইটিকে দেখাই দেয়া, সোসাইটির এগেইনস্টে, সিস্টেমের এগেইনস্টে, নট ফর দ্য মেডিকেল, কোনো মেডিকেলকে ছোট করা, এর জন্য না। তারপর কি হলো? তো আমি দিলাম। আমি মোটামুটি একটা কথা, আমি সেকেন্ডে প্রিপারেশন নিছি, এইটা আমাকে অনেক হেল্প করছে। একজন সেকেন্ড টাইমার কি ফেজের মধ্যে দিয়ে যায়
আমার সেকেন্ড টাইম নিজে ব্যাচ ফেজেস অফ পড়াইতেছি, ম্যাচুরিটি, রাইট? ফেজেস অফ ম্যাচুরিটি, এবং সে আসলে কি সব পেইনের মধ্যে যায় আমি বুঝি ভাই। টানা 2টা মাস প্রতিদিন 14-15 ঘন্টা করে দরজা জানলা আটকাই দেয়, কখন সূর্য উঠতেছে কখন সূর্য যাইতেছে কিচ্ছু জানি না, সেমনে করে নিজের ফোকাস ধরে রেখে পড়া, পাশের বাসার কথা, আব্বু আম্মু অনেকে সাপোর্ট করে না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অবস্থা, নিজের মানে মেন্টাল অবস্থাটা, ওই সময় একটা ছেলের বয়স কত থাকে, মেয়ের বয়স কত থাকে, ও এই যেখানে তোর প্রেশারটা, বন্ধু-বান্ধব বারবিকিউ পার্টি করতেছে, বারবিকিউ পার্টি সলিমুল্লাহ চান্স পাইছে, হ্যাঁ, সো ওইখানে হইতেছে আমি এরকম একটা সিদ্ধান্ত নিছি। সো আলটিমেটলি আমার মার্ক আসলে হচ্ছে 84.5, এন্ড এটাই হিউজ মার্ক বলা যায়, কিন্তু তারপরে পরবর্তীতে আমার আসে হচ্ছে 7.5 কাটে রংপুর মেডিকেল, আমি যাই না পরে ব্যাক করছি, কিন্তু অ্যাকচুয়ালি ডিএমসি তে এবার কততে টানছে? 85। আমি একটা কথা বলি, সেকেন্ড টাইম নিয়ে আমার আরো এক্সপিরিয়েন্স আছে। আমি লাস্ট যেই সেকেন্ড টাইমারকে পড়াইছি, মারিয়া, ওর ফার্স্ট টাইম পরীক্ষার আগে ওর আম্মু মারা যায়। তুই ব্রেকডাউনটা চিন্তা কর, ও আম্মু মারা যায়, ওর সাথে আমি যখন কথা বলতেছি বলতেছে যে ভাই আমি ফার্স্ট টাইমে চান্স পাবো না, ও বুঝে গেছে পাবো না, মেন্টালিটি শেষ, একজন মা মারা গেছে। তারপরে হচ্ছে ও বুঝতে পারতেছে যে পরীক্ষা দিতে তুই চান্স পাবি না, এরপরও সে দিছে, দেওয়ার পরে সে তার মার্ক আসছে হচ্ছে less than 40, মানে কি ফেইল। সেকেন্ড টাইম যখন আমি ওর রেসপন্সিবিলিটি নিছি তখন দেখি যে ও ডিভাস্টেটেড পুরা। এন্ড নাও ইমাজিন সেকেন্ড টাইম ও এখন মেডিকেল পড়তেছে, জামালপুর মেডিকেল পড়তেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কথাটাকে দিবে 100, মানে কি এখানে কি বলবো, মানে আল্লাহ তাআলা যে যখন, মানে আল্লাহ তাআলা কাকে কখন দিবে, কিন্তু এটার জন্য কাজ করতে হবে। এটা সেম অ্যাজ সেকেন্ড টাইমের কথা বললাম না, এটা এইচএসসি লাইফের বেলায়, এইচএসসি 26-25, সামনে 25 অ্যাডমিশন, 27 নতুন ঢুকতেছে, সব বেলায় পসিবল, সব বেলায় সমানভাবে প্রযোজ্য। দ্যাটস অল মাই মানে জার্নি টুয়ার্ডস সেকেন্ড টাইম। তোর লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হইতেছে এই যে তুই এটা বললি, মানে এটা আমিও রিলেট করতে পারতেছি, যারা বুঝতেছে না, আমরা 20 ব্যাচ, সো আমাদের একটা অটো পাস দেয় আর কি, যেটা নিয়ে আমরা যদি বুয়েট মেডিকেলে না পড়তাম তাহলে আমাদের জায়গায় জায়গায় প্রতি 3 জনে একজনকে বোঝানো লাগতো যে ভাই আমি অটো পাস। আলহামদুলিল্লাহ বুয়েট মেডিকেল আছে দেখে কেউ প্রশ্ন করে না এগুলা নিয়ে, ঠিক আছে, যে না চলে পড়ছে ভালো স্টুডেন্ট, আমার একটা ভালো একটা খেলা আছে। খেলাটা কি জেনারেলি এইচএসসি কখন হয় ভাই? লাইক এপ্রিলের দিকে, নর্মাল টাইমে যেরকম হয় আর কি। আমাদের পরীক্ষার কথা ছিল 20 সালের এপ্রিলে, পরীক্ষা হইলো না। আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষা হয়েছে, তোদের মেডিকেল মেবি 21 সালের মার্চে হয়েছিল, আমাদের এরকমই তাই না? আর বুয়েট ভর্তি পরীক্ষা হয়েছিল অক্টোবরের দিকে। তো এটা বুঝতে হবে, 20 সালের এপ্রিলে পরীক্ষা হইলে বুয়েটের পরীক্ষা 20 সালের অক্টোবরে হওয়ার কথা, আমাদের পরীক্ষা হয়েছে 21 সালের অক্টোবরে, 1 বছর, আর ওদের পরীক্ষা হয়েছে 21 সালের মার্চ, মানে অলমোস্ট 1 বছরের কাছাকাছি। এই পুরা লম্বা টাইমটা ধইরা আমরা কিন্তু অনেকবার ফোকাস হারাইছি। বাইরে থেকে দেখলে মনে হয় যে ভাই 1 বছর পাইছি আমি তো কোপায় দেবো, বাট এই জিনিসটা তোমরা ভুলে যাচ্ছ যে সবার জন্য কিন্তু 1 বছর। তার মানে এইচএসসি সায়েন্সের যে 2.5 লাখ পোলাপার আছে, এই 2.5 লাখ সবাই কিন্তু ভাই 1 বছর পাইতেছে। যে কখনো পড়ে নাই সেও পাচ্ছে, যে অনেক পড়ছে সেও পাচ্ছে। দেখা যেটা গেল অনেক টপার ঝরে পড়লো, অনেকে একদম স্ক্র্যাচ থেকে উঠলো করোনার সময়। যেটা এখান থেকে 2টা মেসেজ আমি পাইছি। এক হচ্ছে লাইফের যে কোনো টাইমে কামব্যাক করা যায়, এটা পসিবল যদি অনেক বেশি হার্ডওয়ার্ক করা যায়। আরেকটা কথা সেটা হচ্ছে তুই যদি ভাই লং টাইম সার্ভাইভ করতে না পারস তুই ঝরে পড়বি, যেমনটা টপারের ক্ষেত্রে হয়েছে। কারণ 1 বছর সে কিন্তু সার্ভাইভ করতে পারে নাই, তার ওই পড়ালেখাটা ধরা লাগবে। এটা তোমরা এখনও বুঝতেছো না, যারা 27 ব্যাচ 26 ব্যাচ বুঝবে। দেখবা যারা তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা, ব্যাপারটা কী হয় ভাই, প্রতি 2 সপ্তাহ পর পর কিন্তু তুই ভুলে যাবি যে লাইক বেনজিনের রোটেশনটা কী ছিল, হ্যাঁ সালফোনেশন কী ছিল, আমরা ভুলে যাই, প্রভাবক ভুলে যাই। তো এইটা কিন্তু 1 বছর পর্যন্ত আমাকে সার্ভাইভ করতে হবে, এখানে কোনো ম্যাজিক্যাল ট্রিক নেই, পড়তে হবে, দ্যাটস ইট। কেন 1 বছর সার্ভাইভ করার জন্য যেটা ইসমাম করছিল, মাঝখানে ব্রেক নিছে 1 দিন 2 দিন, আমি আমার জায়গাটা বুঝতে পারছি যে কোন জায়গায় সমস্যা হইতেছে, এই জিনিসগুলোর উপর কাজ করতে হবে, সমস্যা আইডেন্টিফিকেশন করতে হবে। তুমি যদি সমস্যা ভাই বাঁচায় রাখো, সমস্যা জিয়ায় রাখো, পুষে রাখো, লাভ নেই। 27 ব্যাচের ক্ষেত্রে কিন্তু ভাই একটা ইনাফ টাইম পাবে ওরা, যদিও ফুল সিলেবাস ব্যাচ, তারপরেও দেখ মোটামুটি 27 সালের অ্যাটলিস্ট এইচএস এক্সাম যদি হয় 27 সালের জুন বা মে এরকম টাইমে হওয়ার চান্স বেশি। 27 ব্যাচ তোর মেতে হবে 27, এরকমই ধর র্যান্ডম। তোর একটা ইনাফ মোটামুটি টাইম পাচ্ছে, 1.5 বছরের উপরে তো পাবেই, 2 বছরের কাছাকাছি পাবে, নর্মাল টাইমই পাবে। এখানে একটা কথা, এইচএসসি লাইফ বলে 2 বছর, আসলে বললাম 2 বছর না, এক্স্যাক্টলি 1.5 বছরের কম। পরীক্ষা টরীক্ষা সব 1.5 বছরের কম। হ্যাঁ, পরীক্ষা তো 18 মাস ভাই, 18 মাস বলে সবাই, 18 মাসের কম। পরীক্ষা কাউন্ট দেয় না। তারপরে যারা শহরে আসছে ঈদ হইলে গ্রামে যাবে, ওইটা কাউন্ট দেয় না। এগুলা বাদ দিলে ভাই 1.5 বছরই আছে, তাও একটু কম বললাম। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে লং জার্নি, দ্যাটস আ ম্যারাথন রেস। এই টাইমে ভাই তোমাকে সব সময়
পড়াটাকে যা পড়তেছো এটা মাথায় নিয়ে সার্ভাইভ করতে হবে। মানে জিনিসটা বুঝো, তোমাকে যদি আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে ধরো 1 মাস লাগবে, অনেকে আছে 2 সপ্তাহ পড়াবে, যেমনই পড়াক 2 সপ্তাহে হয়। অনেকে আছে 3 মাস ধরে পড়াবে, 3 মাস, অনেকে 1 বছর ধরেও পড়ায়। এটা ফ্যাক্টর না, এটা ওরা অ্যাডমিশন, ওরা এইচএসসি তে উঠলে বুঝবে, এক একজন একভাবে পড়ায়। তুমি এই জিনিসটা পড়ছো, অনেক ভালো বুঝছো, একদম রোটেশন খালি বুঝো নাই, তুমি রোটেশন অনুযায়ী তুমিও রোটেট করছো, সব ঠিক আছে, বাট এটা মাথায় রাখা লাগবে। একইভাবে ফিজিক্স, তুমি নিউটনের মেকানিক্স পড়ছো, জড়তার ভ্রামক পড়ছো, অনেক কিছু পড়ছো, মাথায় রাখা লাগবে। একইভাবে বায়োলজি, এত বৈশিষ্ট্য, এত ছক, এত রোগের লক্ষণ, এত চিত্র, এইটা ভাই এই জায়গাটাতে রাখা লাগবে, মাথায় রাখা লাগবে। ইটস অ্যাবাউট সার্ভাইভাল। দেখো টপার কিন্তু পড়ে গেল, টপার কিন্তু পড়ছে সব, কোনো সমস্যা না, সব পড়ে আসছে, লাস্ট পর্যন্ত টানতে পারে নাই। সো দ্যাটস ওয়াই আমি ইসমাম আমরা যে কাজগুলো করি, কি করি ভাই, আমরা পড়াটা গুছাই, কম্প্যাক্ট ম্যাটেরিয়াল দিই, যে তুমি কম্প্যাক্ট ম্যাটেরিয়াল, কম্প্যাক্ট ক্লাস, ইনফ্যাক্ট আমরা যদি বইও বানাই সেগুলোও চেষ্টা করব সব থেকে কম্প্যাক্ট হোক। আমাদের উদ্দেশ্য এইটাই যে একটা স্টুডেন্ট সে উদ্ভাসে থাকতে পারে, এসিএস, বন্দি পাঠশালা, সে যেখানেই থাকুক না কেন, দিন শেষে সে যখন তার মাথায় একটা সার্ভাইভাল চিন্তা করবে যে আমাকে এই পড়াটা 1.5 বছর বাঁচাইতে হবে, নিউটনীয় বলবিদ্যা আমি 1 মাস পড়ছি, ভালো কথা, এইখান থেকে কোন জিস্ট পার্টটুকু আছে পরীক্ষার জন্য যেটা আমার মাথায় রাখা লাগবে। তোমার কিন্তু 1 মাসের পড়াটা মাথায় রাখতে হচ্ছে না, পারবেও না, সম্ভব না। তুমি মাথায় রাখতে পারবা সর্বোচ্চ এখান থেকে 4 থেকে 5 ঘন্টার কথা। ওই 4 থেকে 5 ঘন্টাতে কাজ করি হচ্ছে আমি, এবং বায়োলজির ক্ষেত্রে সেম কাজটা করে তোমাদের ইসমাম ভাইয়া। সো এই জিনিসটা তো আমি বলতেছি না তোমাকে আমার এই কাজের দ্বারাই উপকৃত হইতে হবে, আমি বলতেছি না এটা, তুমি আমাদের আইডিওলজিটা বুঝো। এই আইডিওলজিটা বুয়েটের প্রত্যেকটা ছেলে, ঢামেকের, সলিমুল্লাহর, ঢাবের প্রত্যেকটা ছেলে মেয়ে ফলো করছে। আমরা চেষ্টা করছি এই সার্ভিসটাকে যারা একদম প্রত্যন্ত এলাকায় থাকে বা বিভিন্ন জায়গায় তাদের পর্যন্ত এটাকে পৌঁছায় দেওয়া। ইটস নট অ্যাবাউট তোমাকে এই সার্ভিসটাই লাগবে, বাট অ্যাটলিস্ট এই আইডিওলজিটা তোমার নিজের মধ্যে রাখো, যে আমি কতটুকু পড়তেছি সেটাকে আমি গুছাইতে পারতেছি কিনা। ওই যে একটা গল্প পড়ছস না মামা, এই যে সূর্যাস্তের আগে যতগুলো জমি তুই ক্রস করে আসবি, ব্যাক আসবি পুরাটাই তোর, তো ঘটনা কি করছিল, সে জমিগুলো গেছে, আসতে আর পারে না। তো ব্যাপারটা হচ্ছে তোমাকে ওই কভারটা করতে হবে আর কি, যতটুকু গেছে অতটুকু ব্যাক আনতে হবে, এখানে মাথার মধ্যে ওর মধ্যে সাজায় গুছায় থাকতে হবে ভাই। যে এই যে আমি একটা কথা বলি, ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ আমি করছি, সরল লেখার প্রত্যেকটা ম্যাথ আমি করছি, কিন্তু পরীক্ষার হলে যে ভুলে গেছি আমি, মাথায় নাই তো, আর মাথায় একটা কথা আছে, পরীক্ষার আগে আমি কি 20-30 ঘন্টার প্রত্যেকটা, দেখা গেছে সরল লেখার উপর 30 ঘন্টার টোটাল ক্লাস আসছে, আমি 30 ঘন্টা ক্লাস করতে পারছি? অসম্ভব। সো এই কথাটা আমি প্রত্যেকবার স্টুডেন্টকে বারবার বলি, আইদার ইটস বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে তুমি পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট আসে, আলটিমেটলি পরীক্ষার মার্ক ম্যাটার্স, পরীক্ষার মার্ক যদি ভালো আসে ইউ আর এ টপার, পরীক্ষার মার্ক যদি কম আসে ইউ আর লুজার। সো তুমি যদি ভালো মতো পরীক্ষার মতো করে সব পড়ালেখাটা গুছায় মাথার মধ্যে ঢুকাইতে পারো, 100% তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে বেরিয়ে আসতে পারবা। মানে এই জিনিসটা কিন্তু ভাই আমরা আসলে যে তোমার মধ্যে আইডিওলজি আসুক, কারণ আমাদের পক্ষে এই সব কিছু করা সম্ভব না, কারণ আমি শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ নিয়ে কাজটা করি, ও শুধুমাত্র বায়োলজি নিয়ে করে, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো কিন্তু আমরা ধরতে পারতেছি না। আমরা চাচ্ছি যে তুমি ভাই সবগুলাই অ্যাটলিস্ট নিজে করো, এটা আমরা জাস্ট চাই, এই আর কি আমার বলার। এসব কিছু বলবি আর? আমার আসলে বলার, আমি আমার বায়োলজি রেঞ্জার্সের একটা মূল মন্ত্র আছে যেটা আমি সবসময় ফলো করি, নেভার গিভ আপ, নেভার এভার গিভ আপ। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি যতটা খারাপ স্টুডেন্ট হও, সেটা তোমাকে বুঝাইছে, তুমি খারাপ স্টুডেন্ট কে বলছে, হয় আমি বলছি, তুই বলছিস, কেউ না কেউ বলছে। একটা বাচ্চাকে ধরো একটা কিছু করতে দিছিস, ওর যদি না বলা হয় যেটা ছাড়ো বাবা, ওর মাথার মধ্যে যতক্ষণ না এটা ঢুকতেছে যে ছাড়ো বাবা, ও করতেই থাকবে, মরে যাক করতেই থাকবে। সো এই মেন্টালিটিটা আমি তোমাদেরকে সবাই নিতে বলতেছি, নেভার এভার গিভ আপ। এইচএসসি 27 হও, 26 হও, 25 হও, সেকেন্ড টাইমার যদি দেখে থাকো, সেকেন্ড টাইমার হও, এনাফ, সব সময় মনে রাখবা, লাইফ অলওয়েজ গিভস ইউ এ সেকেন্ড চান্স, সব সময় কাম ব্যাক করা সম্ভব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ইসমাম ফর স্টেইং উইথ আস, এতটুকু টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং। সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, এন্ড চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।